অধ্যাপক আবু মোহাম্মদ হবিবুল্লাহর সাথে আমার সামান্য পরিচয় ছিল। 1984 সনে তার মৃত্যুর কয়েক মাস আগে তার সাথে আমার দেখা হয়েছিল। আমি তাকে আমার লেখা একটা ছোটো প্রবন্ধ উপহার দিয়েছিলাম। ওইটার নাম ছিল বাংলাদেশ জাতীয় অবস্থার চালচিত্র। ওটা 83 সনে প্রকাশিত বই। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে যাই। তার ভাইয়ের ছেলে ছিল শাহেদ মুরাদ, আমার কয়েক বছরের জুনিয়র, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিল। শাহেদ মুরাদ এখন আর নাই, বিলেতে মারা গেছে। তো শাহেদ মুরাদ আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেখানে অনেক পুরনো বই আছে রাজশাহীতে, দু একটা বই। কস্তুর চাঁদ লালুয়ানি বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি জন ম্যানার্ড কেইন্সের বই জেনারেল থিওরি অফ মানি ইন্টারেস্ট ইত্যাদি, যে বিখ্যাত বই এমপ্লয়মেন্ট মানি অ্যান্ড ইন্টারেস্ট, সেটার অনুবাদ করেছিলেন। সেই ভদ্রলোক রিকার্ডোর প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন এটার অনুবাদ করেছিলেন। সেটাও বাংলা অনুবাদ আমি পেয়েছিলাম। এনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যখন রাজশাহী ছেড়ে আসি, আইবিএ বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে চাকরি করতাম। সেই লাইব্রেরিতে আমি বইগুলো জমা দিয়েছিলাম। এখন এসে দেখি সেই বই সেখানে ওরা ফেলে দিয়েছে। কারণ বানরের গলা যদি মুক্তার হার দেন, তারা কেটে কেটে খুঁটি ছাড়খাড় করবে। সে বই আর নাই। এটা 1984 থেকে 86 কথা। হাবিবুল্লাহ সাহেবের বাসায় গিয়েছিলাম ধানমন্ডিতে। তিনি তখন অবসর পেয়েছেন, মনে অসুস্থ ছিলেন। আমি আমার ওই ছোট বইটা তাকে উপহার দিয়েছিলাম। আমি দুইটা ঘটনার বই পরিত্যশেখারের জন্য বলছি। কিছুটা আত্মকথা হয়, সেটা খুব একটা শোভন নয়। তো আমার এই বইটা তাকে দেওয়ার পর আমি আশা করি না যে তিনি সে বইটা পড়বেন। আমাকে শাহেদ মুরাদ বলল যে উনি কিন্তু ছোটদের লেখাও পড়েন। তা আমি দিয়ে আসলাম। বহুদিন পরে আমি মার্কিন দেশ থেকে ফিরে এসে এই বাংলাদেশ জাতীয় জাদুঘরে গেলাম। হাবিবুল্লাহর সংগ্রহের 6টা লাইব্রেরি আলমারি এই জাদুঘরে দেওয়া আছে, হাবিবুল্লাহর সংগ্রহ, আপনারা দেখতে পারেন। সেইখানে দেখলাম কি আমার এই ক্ষুদ্র বইটা আছে, ওইটা ফেলে দেননি। আমি তাকে লিখে দিয়েছিলাম। এটা আমাকে একটা গভীর আত্মসন্তুষ্টি দিল যে হাবিবুল্লাহ সাহেব আমার বইটা পড়েছেন। আমি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল্লাহ সাহেব সমবয়সী। আব্দুর রাজ্জাকের জন্ম আপনারা কেতাবে কলমে দেখবেন লেখা আছে 1914, কিন্তু হাবিবুল্লাহ জন্ম 1911। মনে হতো 3 বছরের ব্যবধান, আসলে তা নয়। হাবিবুল্লাহর জন্ম নভেম্বর মাসের 30 তারিখ, যদি আমাদের তারিখ ঠিক হয়, 1911, মানে প্রায় 12-র কাছাকাছি। আব্দুর রাজ্জাক নিজেই আমাকে বলেছেন আমার জন্ম 1912-তে। ওই তৎকালীন নিয়ম অনুসারে বয়স কমানোর জন্য 14 লেখা হয়েছিল। তো সেদিক থেকে দেখলে দুইজন সমবয়সী। আরেকটা দেখছি, আব্দুর রাজ্জাকের মুখে অন্যান্য অধ্যাপকদের প্রশংসা আমি বেশি শুনিনি। তিনি যাকে সমীহ করতেন তিনি হচ্ছেন আবু মোহাম্মদ হবিবুল্লাহ। আমি কোনো বিষয়ে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলে উনি বলতেন যে হবিবুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করেন, এরকম বলতেন। কারণ হবিবুল্লাহর পারিবারিক ভাষা হিসেবে, মানে অর্থাৎ পরিবারের সূত্রে, তিনি আরবি, ফার্সি এবং উর্দু জানতেন। তার পক্ষে একটা বলি, উর্দু ইতিহাস সাহিত্য বলে একটা প্রবন্ধ তার আছে। এটা ঢাকায় বেরিয়েছিল 1961 সনের দিকে কোনো একটা পত্রিকায়। বাংলা একাডেমি প্রকাশিত বইটাতেও আছে, সমাজ সংস্কৃতি ইতিহাস। এইটা তিনি মূলত লিখেছিলেন ইংরেজিতে। বিলেতে একটা বই বেরিয়েছিল, হিস্টোরিয়ানস অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এডিটর ছিলেন C.H. ফিলিপস, যিনি এখানকার বহু লোকের পিএইচডিতে সুপারভাইজার ছিলেন। লন্ডন স্কুল অফ যে পলিটিক্যাল সায়েন্স, কিন্তু এশিয়া বলেন এটার নাম, সোয়াস মানে কি, স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ। এটা একসময় স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ ছিল, পরে আফ্রিকা যোগ করা হয়েছে, কারণ আফ্রিকার দেশগুলি স্বাধীন হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি, হবিবুল্লাহ ইতিহাসবিদ ছিলেন। আমরা পুরনো বাংলায় বলি ঐতিহাসিক ছিলেন। ইতিহাসবিদ বলাই বোধহয় সহজ বেশি, কিন্তু তিনি নিজেও ইতিহাস ছিলেন, এটা বলার জন্যই বললাম। তারও একটা ইতিহাস আছে, এটাও আমাদের সাংস্কৃতিক ইতিহাসের অংশ। তো C.H. ফিলিপসের বইতে উর্দু লিটারেচারে যারা লিখেছেন তাদের নয়, অর্থাৎ উর্দু ভাষার ইতিহাস সাহিত্য কী, এইটা ইংরেজিতে উনি লিখেছিলেন। হিস্টোরিয়ানস হু রাইট মোস্টলি ইন উর্দু, সেইটাই উর্দু ইতিহাস সাহিত্য নামে আছে। সেখানে অনেক মজার কথা পাবেন। দেখবেন যে উর্দুতে বিশেষজ্ঞ ছিলেন। তাহলে 3টা ভাষা তার পারিবারিক সূত্রে পাওয়া, উর্দু, ফার্সি এবং আরবি। আরবি তিনি খুব জানতেন নয়, খুব ভালো জানতেন। আমরা অনেকে আরবি দিয়ে কাইফা হাল ইয়া আখি আমরা বলতে পারি, সে আরবি নয়, উনি আরও বেশি জানতেন। তো এই হচ্ছে কিতাব আল হিন্দ, এই বইটা তিনি যে কেন, এটা এডওয়ার্ড সাচাও নামে এক ইংরেজের অনুবাদটাই চালু চলে, যে আলবেরুনিজ ইন্ডিয়া নামে এখনও বাজারে পাওয়া যায়। এখানে আমাদের দীপঙ্কর দাসের দোকানে গেলে এখনও পাবেন। তো সেই বইয়ের অনুবাদ উনি ঠিকভাবে বলেছেন, আনিসুর রহমান, টেন্ডেন্সিয়াস অনুবাদ যেটাকে বলে, যার যার মতন অনুবাদ করে।
বিখ্যাত কথা আছে না, ইটালিয়ান প্রবাদ আছে না, অনুবাদটা মানে বিশ্বাসঘাতক। হ্যাঁ, ত্রাদুত্তরে ত্রাদিতরে, তা মানে এটা হচ্ছে আপনাকে ইন্টারপ্রিটেশন করতেই হবে। অনুবাদ মানেই আমরা বলি তর্জমা মানেই তফসির, ব্যাখ্যা ছাড়া তো অনুবাদ হয় না। হাবিবুল্লাহ সাহেবের তফসিরটা কি সেটার কথাই আমি বলি। তার আগে একটা প্রশ্ন করি। হাবিবুল্লাহ সাহেব তার পিএইচডি শেষ করেছেন 1935 সালে বিলেতে। বয়স কত? 1911 ধরলে 24 বছর বয়স, 25 বছর বয়স। আশ্চর্য লাগে তাই না? অল্প বয়সে এত ভারী বই লিখেছেন, সেটা প্রকাশ করেছেন আরও 10 বছর পরে। আমি মনে করতাম 1944-এ প্রকাশিত। এখন আনিসুর রহমানের কাছে শিখলাম 45 সনের সেপ্টেম্বর মাসে, ওই নাতির কাছে শিখলাম ধরেন। তো মানে 10 বছর পরে প্রকাশিত। তার মানে 10 বছর উনি কী করেছেন? অনেক কাটাকুটি করেছেন। তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়েছিলেন, অনেক পথ ঘেঁটে, সে অনেক কাহিনী আছে। তারপরে বইটার দ্বিতীয় সংস্করণ বের হয়েছিল, যেখান থেকে তার নাতি উদ্ধৃত করেছেন সমুদ্র হক। সেটা 1961 সনে, এটা এলাহাবাদ থেকে বেরিয়েছিল, সেন্ট্রাল বুক এজেন্সি থেকে। 1976 সনে তৃতীয় সংস্করণ বের হয় তার জীবনকালে, ওইটাও এলাহাবাদ থেকেই। এবং প্রত্যেক সংস্করণে তিনি কিছু কিছু পরিবর্তন করেছেন। কাজেই 1935 সনের থিসিস বিলেতে করা, 1944 সনের প্রকাশনা, 1961 প্রকাশনা, 1976 প্রকাশনা, এটা কেউ একটা প্রবন্ধ লিখতে পারেন তিনি কী কী পরিবর্তন করেছেন। অর্থাৎ এখন অনেক গবেষক দিল্লি সুলতানাতের ইতিহাস লিখতেছেন, তারা অনেকেই হাবিবুল্লাহ সমালোচনাও করছেন। হাবিবুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আলিগড়ের ইতিহাসবিদরা। তার প্রায় সমবয়সী, একটু বড় হচ্ছে মোহাম্মদ হাবিব। আমি অনুমান করি তিনি নিজের ছেলের নাম ইমতিয়াজ হাবিব রাখছেন কেন। মোহাম্মদ হাবিব হচ্ছে ইরফান হাবিবের বাবা, ইনি ছিলেন সত্যিকারের ইতিহাসবিদ। ভারতের যে যুগটি আমরা মধ্যযুগের ইতিহাস বলি, সেই বিষয়ে সবচেয়ে প্রামাণ্য ইতিহাসবিদ হচ্ছেন মোহাম্মদ হাবিব। এবং তিনি হজরত আমির খসরুর জীবনী লিখেছেন, যা লেখা হয়। উনিও আরবি বিশেষজ্ঞ ছিলেন, ফার্সি জানতেন, মাতৃভাষা তো উর্দুই, উত্তর ভারতের। সেই জন্য হবিবুল্লাহর সাথে তুলনা করা যায়। কিন্তু হবিবুল্লাহর সাথে এদের সম্পর্ক কেন জানি খানিকটা নাতিশীতোষ্ণ ছিল, কোল না হলেও। এবং আলিগড়ে আরও বহু ইতিহাসবিদ বেরিয়েছেন, মানে নিজামি সহ আরও বহু আছে, আমি তবে নাম বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। ওদের কাজের সাথে হাবিবুল্লাহ এই দূর বাংলা থেকে, উত্তর ভারতের সাথে বাংলার যে সাধারণ একটা দ্বন্দ্ব থাকে সংস্কৃতির ইতিহাসে, ইতিহাস চর্চার ক্ষেত্র ছিল, হবিবুল্লাহ ছিলেন একা লোন স্টার। এখানে তার কোনো সহযোগীও ছিল না, প্রতিদ্বন্দ্বীও ছিল না। তিনি তুলনা করতে পারেন, কথা বলতে পারেন, এমন কোনো লোক এখানে ছিল না। ছিল অনেকেই। তিনি খুব ভক্ত ছিলেন নলিনীকান্ত ভট্টশালী, তিনি তার আগের যুগের ইতিহাসবিদ। উনি 1920-এর দেশে মারা গেছেন। নলিনীকান্ত ভট্টশালীর উপর যে স্মারক গ্রন্থ এই ঢাকা জাদুঘরের, এইটা কিন্তু উনি সম্পাদনা করেছেন। এইটাও একটা মেমোরেবল ওয়ার্ক বলা যায়। 1966 সনে, তখন পাকিস্তান আমলে এবং বাংলার সুলতানি আমলের মুদ্রার যে সংগ্রহ, যে বইটা ভট্টশালী 1921 সনে বের করেছিলেন, সেগুলি নিয়ে সম্পাদনা করেছেন। আরও বিভিন্ন প্রবন্ধ আছে, দেখবেন। আরেকটা হচ্ছে, নলিনীকান্ত ভট্টশালীকে রমেশচন্দ্র মজুমদার একদম সহ্য করতে পারতেন না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে বাংলার ইতিহাস 2 খণ্ড বের করেছেন, তাতে নলিনীকান্ত ভট্টশালীর কোনো অধ্যায় নাই, তাকে কিছু লিখতে দেওয়া হয়নি। ইনি বিক্রমপুরের লোক, ভট্টশালীও ব্রাহ্মণ, এবং কিন্তু মজুমদার ব্রাহ্মণ নয়, কায়স্থ, মানে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা ছিল। ইতিহাসবিদদের ভিতরে কালচারালিস্টের 2-1টা আমি পাদটিকার কথাই বলছি, ছায়া। আমরা মনে করি যে বাংলা হিন্দু মুসলমানদের মধ্যে খুব বিরোধ আছে, কিন্তু উচ্চবর্ণের হিন্দুদের সাথে নিম্নবর্ণের হিন্দুদের বিরোধ কিন্তু তার চেয়েও তীব্র ছিল তখন। শুধু মহাত্মা গান্ধীর হস্তক্ষেপের ফলে 1930-এর দশক থেকে হিন্দু বলে একটা সম্প্রদায় দাঁড়িয়েছে। মানে মুসলমানদেরকে যদি আপনি বিরোধী হিসেবে দাঁড় করাতে পারেন, তাহলে দলিত হিন্দুদেরকে, হরিজন হিন্দুদেরকে, আমাদের দেশের তফসিলি হিন্দুদেরকে বর্ণ হিন্দুরা তখন তারা গ্রাস করা শুরু করে। সেটা তো আপনারা দেখেছেন পাকিস্তান হওয়ার সময়। এটা সংস্কৃতি ক্ষেত্র বিদ্যমান ছিল। কিন্তু সেই যদুনাথ সরকার তরুণ আবু মোহাম্মদ হাবিবুল্লাহকে দাওয়াত দিয়েছিলেন তার হিস্ট্রি অফ বেঙ্গল মুসলিম পিরিয়ড, যেটা 1200 সন থেকে আপনার ইংরেজ আমল 1757 পর্যন্ত, এই খণ্ডে লিখতে। সেইখানে তিনি হুসেন শাহী বেঙ্গল, যে বইটা পরে মমতাজুর রহমান তরফদার লেখেন, তার মূল কাতার উনি লিখেছিলেন। ওইটাকে নাম দিয়েছিলেন বেঙ্গল রেনেসান্স। এটা হবিবুল্লাহ দেখিয়েছেন। হবিবুল্লাহ 1950 সনে ঢাকায় আসেন, আপনারা জানেন, খানিকটা রিক্ত এবং বিরক্ত হয়ে পশ্চিমবঙ্গ থেকে। এবং তিনি তার ভালো ছাত্রদের মধ্যে, নিশ্চয় অনেক ছাত্র ছিল, আনিসুর রহমান তো তাকে সরাসরি পাননি, আমরাও পাইনি, তিনি পেয়েছিলেন মমতাজুর রহমান তরফদারকে। মমতাজুর রহমান তরফদার হচ্ছিলেন প্রায় তার সমকক্ষ হওয়ার যোগ্য, কিন্তু তিনি অতগুলি ভাষা জানতেন না।
মমতাজুর তরফদার ফরাসি শিখেছিলেন, আর হবিবুল্লাহ আরও কয়েকটি ভাষা শিখেছিলেন। আপনারা কিছু যদি মনে না করেন, মমতাজুর তরফদার বলছেন হবিবুল্লাহ পারিবারিক সূত্রে পেয়েছিলেন আরবি, ফার্সি, উর্দু এবং নিজের চেষ্টায় আয়াসলব্ধ শিখেছিলেন বাংলা, ইংরেজি, জার্মান এবং রুশ। অহমিয়ার কথাটা আমি জানতাম না, আজকে শুনলাম। অহমিয়ার ওই বইটা আমার পড়া হয় নাই। অহমিয়া ভাষা আমি নিজেও কিছু শেখার চেষ্টা করেছি, উড়িয়া শেখার চেষ্টা করেছি। এজন্য বলছে বাঙালির পক্ষে অহমিয়া শেখা বেশি কঠিন নয়, বাড়ি রংপুর হলে আরও সহজ হবে, বুঝতে পারছেন, প্রায় কাছাকাছি। আর চাটগাঁইয়া হলেও শেখা যায়। আমি যদি একটাই ভাষা জানি সেটা চাটগাঁইয়া। বাংলাও তো আমার জন্য শেখা ভাষা, সেটা সাজেন জানে। আমার তো বাংলা মাতৃভাষাটা, সাজেনেরটাও তো মাতৃভাষা বাংলা। তো আমরা যারা বিদেশি বাংলায় শেখাবার, তাই যখন বলেন, আমি পড়েছি এই বইতে আবু মোহাম্মদ হবিবুল্লাহ সংবর্ধনা গ্রন্থ 1988 বা 89-তে বেরিয়েছে। সেখানে মমতাজুর রহমান তরফদার তার প্রবন্ধে বলছেন হাবিবুল্লাহ আয়াসলব্ধ ভাষা ছিল বাংলা, ইংরেজি, জার্মান এবং রুশ। উনিও কিন্তু অহমিয়ার কথা লেখেননি। বোধ অহমিয়াকে বাংলার একটা আঞ্চলিক ভাষা মনে করে থাকতে পারেন, কারণ বাংলার মনীষীদের এই বদভ্যাসা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাই মনে করতেন, অহমিয়া একটা ভাষা নাকি, এটা বাংলার উপভাষা। এবং রাজেন্দ্রলাল মিত্র মনে করতেন উড়িয়া একটা ভাষা নাকি, এটা বাংলার উপভাষা। আপনারা বলবেন চাটগাঁইয়া একটা ভাষা নাকি, এটা বাংলার একটা উপভাষা। আমি মনে করি বাংলার উপভাষা চাটগাঁইয়া, কিন্তু অহমিয়ারটা মানে না, এই সমস্যা। যা হোক, এখন বলি হবিবুল্লাহ সাহেবের বইটা কেন বলি। 1974-এ কেন তার এই প্রবন্ধ সংকলন বের হলো? আপনারা একটা প্রশ্ন করেন, আমি সবসময় প্রশ্ন করে থাকি, আমাদের দেশে প্রাথমিক শিক্ষা 5 বছর পর্যন্ত কেন? আপনারা এত বড় বড় পণ্ডিতরা আছেন, আমলারা আছেন, তারা কোনোদিন এই কথা কেন জিজ্ঞাসা করেন নাই? ক্যাডেট কলেজে ক্লাস শুরু হয় 7 থেকে, আর ক্লাস 5-এ প্রাথমিক বিদ্যালয় শেষ হয়। 6 বছর আমরা কী করব মাঝের বছরটা? তার মানে কোথাও যেন একটা ডাল মে কুচ কালা হ্যায়। সেটা কি? বিলেতে, আমেরিকায়, জাপানে, আপনি বলেন এমনকি ক্ষুদ্র ভিয়েতনামে পর্যন্ত প্রাথমিক শিক্ষা 6 বছর পর্যন্ত। কিন্তু আমাদের কোনো পণ্ডিতের চোখে এটা চোখে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চে কখনো এটা চোখে পড়েনি। একই প্রশ্ন করি, সেই ম্যাথোডোলজি, উনি যে হিস্ট্রির ম্যাথোডোলজির কথা বলছেন, আমার ম্যাথোডোলজি হচ্ছে তুলনামূলক, তুলনা করেই বলি আর কি। সেটা কি? হবিবুল্লাহর বইটা যে প্রবন্ধগুলি ছাপা হয়েছে এগুলি 47-এর আগে লেখা, অধিকাংশ প্রবন্ধই। 1940-এ তিনি হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকায় এই সমস্ত প্রবন্ধ লিখেছেন, বাংলার মুসলমান, বাংলার মুসলমানের উৎপত্তি ইত্যাদি। 1939-এ তার প্রবন্ধ আছে, 40-এ আছে। তার মানে ভদ্রলোকের বয়স তখন কত? 30-29 বছর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এগুলির রীতির উপর হুমায়ুন কবিরের প্রভাব আছে। এটা আমি সেখানে গদ্য রীতিতে, হয়তো হুমায়ুন কবির সম্পাদনা করেছিলেন আল্লাহ মালুক, কিন্তু বাংলা গদ্য হিসেবে অতি উদ্যত মানের ক্ষমতা ছিল। কিন্তু সেই বইগুলো গোটা, উনি 50 সনে পাকিস্তানে আসলেন। তার অধিকাংশ একটা মিল্লাত বলে একটা পত্রিকায় 1948 সনে তার প্রবন্ধ বেরিয়েছে, বাঙালি মুসলমানের সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণের অধিকার। আপনার মনে হবে এগুলো পাকিস্তানের মনে লিখেছে, তা নয়। ভাষা আন্দোলনের প্রশ্ন ওঠার আগে উনি কী লিখেছেন আমি দু একটা আপনাদের সাথে শেয়ার করবো, বাংলা একাডেমির বইতে আছে। তো সেই ভদ্রলোক 1950 গেল, 1960-এ তিনি উর্দু সাহিত্যের ইতিহাস লিখতেছেন বাংলায়, কিন্তু তার প্রবন্ধগুলি কোনোদিন বই আকারে প্রকাশের উদ্যোগ নেয় নাই। যিনি ইতিহাস পত্রিকা বের করেছেন বাংলায় প্রবন্ধ লেখার জন্য, যিনি বলতে গেলে এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান প্রকাশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন ঢাকায় বসে, এবং সেখানে তিনি খুব কড়া ছিলেন যে এশিয়াটিক সোসাইটির প্রসিডিংস ইংরেজিতে হতেই হবে, কারণ ইংরেজি বন্ধ করে দিলে বিদেশ থেকে আমাদের জ্ঞান আহরণের পথ বন্ধ হয়ে যাবে। এটা যারা প্রাদেশিকতা চর্চা করছেন তিনি তাদের পছন্দ করতেন না। কখন? সেই বাঙালি জাতীয়তাবাদের উত্তাল দিনেও 1955 সনে, যখন ভাষা আন্দোলনের পরবর্তী পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পাচ্ছে, যুক্তফ্রন্ট জিতেছে, তার পরের বছর হয়েছে যখন বাংলা একাডেমি তৈরি হচ্ছে সেই বছর, কিন্তু তিনি ইংরেজির প্রশ্নে অটল ছিলেন। আবার সেই লোকই 10 বছর পরে 1966 সনে ইতিহাস পরিষদ তৈরি করছেন শুধু বাংলা ইতিহাস চর্চা করার জন্যে। তাহলে এই লোকটাকে বুঝতে হবে। উনি বললেন ইতিহাসের কথাকে যদি গ্রামে নিয়ে যেতে হয়, 10-এর কাছে নিয়ে যেতে হয়, তাহলে বাংলা বা মাতৃভাষা ছাড়া উপায় নেই। বাংলাদেশের জন্য মাতৃভাষা বাংলা, অন্য দেশের জন্য উর্দু বা অসমীয়া, বা তিনি অন্য কোনো মাতৃভাষার বিরোধিতা করছেন না, কিন্তু তিনি ইংরেজির সাথে সম্পর্কটা রাখার প্রশ্নে খুব দৃঢ় ছিলেন। এবং বলতে গেলে তিনি জীবনের 20টা বছর, আমি মমতাজুর রহমান তরফদারকে উদ্ধৃত করেই বলছি, নষ্ট করেছেন এশিয়াটিক সোসাইটির পেছনে, কিন্তু তার প্রতিদান তিনি পাননি। যেমন তাকে জাতীয় অধ্যাপক করা হয়নি। আমাকে আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন, আব্দুর রাজ্জাককে যখন শেখ মুজিবুর রহমান প্রস্তাব দেন জাতীয় অধ্যাপক করব, উনি বলছিলেন আগে জসীমউদ্দিনকে করেন। জসীমউদ্দিনে করা হয়নি, বলছিলেন কারণ জসীমউদ্দিনও বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। আপনি অন্তত জয়নুল আবেদিনকে যদি না করেন তাহলে আপনি কীভাবে করবেন? উনি বার্গেন করেছিলেন
আমি বাকি গল্পটা বলতে চাই না। হবিবুল্লাহ সাহেবকেও করা উচিত ছিল। তারপরে তো ওনাকে ইউজিসির কী জন্য করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে জাতীয় অধ্যাপক করেনি। বাংলাদেশ হচ্ছে কৃপণের দেশ। মানে যে যোগ্য লোক তাকে যদি আপনি যোগ্য উপাধি না দেন, তাহলে হয় কি, অযোগ্যদেরকেও যোগ্যতাটা পূরণ করতে হয়। কে একজন বলল আজকে, আমাদের সাকাওয়াত টিপু আমার বন্ধু, এখন কিনা গ্রন্থাগার কী যেন গ্রন্থ কেন্দ্রের পরিচালক হয়েছে। আমি কিছু জিজ্ঞাসা করি না, উনি থেকে বলছেন, বলে আমি যদি না নিই এটা শিবিরের লোকে নিয়ে নেবে, সেই জন্য নিয়েছি। মানে অর্থাৎ আমাদের সবসময় যুক্তি লাগে। তো হবিবুল্লাহকে যদি জাতীয় অধ্যাপক না করেন, আর কাউকে তো করবেন। বহু লোককে, সৈয়দ আলী হাসানকে জাতীয় অধ্যাপক করা হয়েছে না পরে। হবিবুল্লাহ সাহেব তো তখনও বেঁচে ছিলেন। 1984-তে জুন মাসের 3 তারিখে তিনি মারা গেছেন। আমি এই তারা বললাম আমার নিজের দিবাগত পাপ ক্ষয় করার জন্যে। আমরা কিন্তু কিছু করিনি। মানে হবিবুল্লাহর মতো স্কলার আমাদের দেশের ইতিহাসবিদদের মধ্যে অন্য কোনো ক্ষেত্রে ছিল কি না সন্দেহ, কারণ তিনি সাহিত্য সম্পর্কে বিশালভাবে ছিলেন। উর্দু সাহিত্য তিনি আদ্যপান্ত জানতেন, মানে যত একজন মানুষের পক্ষে জানা সম্ভব। আরবি সাহিত্য জানতেন, ফার্সি সাহিত্য জানতেন, বিশেষজ্ঞ পর্যায়ে জানতেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তিনি বাংলা সাহিত্য সম্পর্কে আদ্যপান্ত খবর রাখতেন। তার লেখাতেই তার প্রমাণ আছে। এখন তরুণতর লেখক, আমার বই 1983-তে বের হয়েছে, সেটাও যে তিনি পড়েছেন তাতে আমি দাগ দেখলাম। এতে বোঝা যায় তার অক্লান্ত ছিল। 1984-তে তার বয়স আর কত হয়েছিল, 11 ধরলে 74 বছর 75 বছর মারা গেছেন। এটাকে আমি খুব দীর্ঘ জীবন বলব। তিনি একটু বিচ্ছিন্ন থাকতেন। তার প্রিয়তম ছাত্রদের একজন হচ্ছে মমতাজুর রহমান তরফদার। তিনি বলছেন, আমি কোন হবিবুল্লাহকে বড় বলবো। প্রথমে বলছেন, যিনি ইতিহাসবিদ, মানে অর্থাৎ গবেষক, নাকি যিনি সংগঠক। তিনি সংগঠনের পিছনে প্রচুর সময় দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির 2 টার্ম সভাপতি ছিলেন, শুধু সদস্য নন। যখন সেই উত্তাল দিনগুলিতে 69, 68, 70-এ উনি কিন্তু সভাপতি ছিলেন, কিন্তু সেই ক্ষেত্রেও তিনি অক্লান্ত ছিলেন। আর একটা বলে মানুষ মানে হচ্ছে তিনি খুব এলুফ থাকতেন। তার সাথে তার স্ত্রীও কথা বলতে ভয় পেত কিনা সন্দেহ, তবে না, তার স্ত্রীকে লক্ষ্য করে তিনি যে বইটা উৎসর্গ করছেন, সেই উৎসর্গপত্রটা আপনাদের পড়ে শোনা যেতে পারে। তিনি কবিও ছিলেন, যে কথা অনেকে জার্মান থেকে তিনি অনুবাদ করেছেন হাইনরিশ হাইনের কবিতা, এবং এগুলো পত্রিকা ছাপিয়েছেনও, আর 2-একটা পাবেনও আপনি। যেমন একটা, তার স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেসা হাবিবুল্লাহ, উনি একটা বই অনুবাদ করেছিলেন, এক মোগল কৃতদাসের আত্মকাহিনী। ওখানে হবিবুল্লাহর হাত স্পষ্ট। তার স্ত্রীর কৃতিত্ব আমি কেড়ে দিতে চাই না, মানে অনেক যত্ন করে অনুবাদটা সম্পাদনা করেছিলেন। এটা তো স্বাভাবিকভাবেই, ভালো লোকের স্ত্রী হওয়া জীবনে গৌরবের। তো মিনুর করকমলে বলে যে উত্তর, মাত্র 4 লাইন, কবিতাতে ভয় পাবেন না। আপনারা যারা নতুন প্রেমে পড়েছেন তারাও পড়তে পারেন এটা। বলে, চিত্তে তোমার রৌদ্র মেঘের নিত্য নতুন খেলা। হবিবুল্লাহর কবিতা এটা। ফুল ফোটানো, ফুল ঝরানো, সকাল সন্ধ্যা সকাল বেলা, নানান রঙের ফুল দিয়ে যার বাঁধলে হাতে রাখি, কুণ্ঠিত তার এই নিবেদন তুচ্ছ হবে নাকি। এটা হচ্ছে টাইটেল। তো যাই হোক, এখন আমি বলি হবিবুল্লাহ যে আসল বই, ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, আপনাকে লক্ষ্য করার বিষয়, এই বইটা বললাম 3 সংস্করণ তার জীবনকালে বেরিয়েছে। এটা 2টো বাংলা অনুবাদ হয়েছে, একটা বাংলা একাডেমি থেকে হয়েছে, একটা পশ্চিমবঙ্গতে হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ অন্য কেউ করেছেন, প্রফেশনাল। ওইটাও অনুবাদ। 2টো অনুবাদ হয়তো একরকম নয়, আপনারা মিলিয়ে পড়ে দেখতে পারেন। মানে এই বইটা বাংলায় প্রাপ্তব্য, তার নাতি হতে এটা জানেন না, সেই জন্য উনি যত বাংলা পড়েন কিনা সন্দেহ। যদি পড়তেন তাহলে এটা ডিজিটালি অ্যাভেলেবল করার আগেই আমাদের হাতে অ্যাভেলেবল আছে, ডিজিটালি করলে আরও ভালো। তো সেই বইতে উনি কেন ওই বইটা লিখেছেন সংক্ষেপে বলি। তার গুরুদেরও একজন ছিলেন যদুনাথ সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। সেই যদুনাথ সরকার তাকে আমন্ত্রণ করেছিলেন বাংলার ইতিহাস 2য় খণ্ডে ওই হোসেন শাহী আমল সম্পর্কে লেখার জন্যে, আলাউদ্দিন হোসেন শাহের সময়। সেইটাই পরবর্তীকালে মমতাজুর রহমান তরফদারের থিসিসে পরিণত হয়েছে। মমতাজুর রহমান তরফদার নিজে আমাকে বলেছেন যে হবিবুল্লাহ আমার জীবনটা নষ্ট করেছেন। কীভাবে? বলে, আমাকে 12 বছর খাটিয়েছেন এই বই লেখার জন্য। এই হলে পিএইচডি সুপারভাইজার। 1950-এ শুরু করেছেন ওই কাজ, 50-এর পরেই, 55-র দিকেই, কিন্তু বের হতে 1961 পারে 65 সন হয়ে গেছে। এটি এশিয়াটিক সোসাইটি থেকে বের হয়। যেমন আনিসুজ্জামানের বই বের করেছিলেন মনির চৌধুরী, পাকিস্তান রাইটার্স গিল্ড থেকে, পূর্বাঞ্চল শাখা থেকে। ঠিক অনুরূপভাবে, অর্থাৎ নিজের আনিসুজ্জামানের থিসিসের প্রকৃত পথপ্রদর্শক ছিলেন মনির চৌধুরী। আব্দুর রাজ্জাকও সাহায্য করেছেন। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্যের কথা বলছি, সেটাও 1964 সনে বের হয়। উনি শেষ করেছেন আরও আগে। একইভাবে হবিবুল্লাহর বই বের হয়
আপনার 1945 সন আগেই বলেছি, কিন্তু ওই মাঝখানে তার এই বই সম্পর্কে প্রশংসা বানিয়ে ছড়িয়ে পড়ে, কারণ তিনি অরিজিনাল সোর্স ব্যবহার করেছেন, কিন্তু সেই জন্য তার আসল অবদানটা কী? নানা জনের নানা মতাবে, আমি আমার মতের কথাই বলছি, আপনারা আমার সাথে দ্বিমত না করলে আলোচনায় আসছেন কেন? তো সেইটা হচ্ছে, তখন যদুনাথ সরকার ছিলেন প্রতিষ্ঠিত ইতিহাসবিদ, তিনি মুঘল ইতিহাসের উপর বিশেষজ্ঞ, আওরঙ্গজেবের বই লিখেছেন, তার বই হচ্ছে ফল অফ দি মুঘল ডাইনাস্টি, আমরা সকলে জানেন, 4 খণ্ডে বই এখনও বাজারে পাওয়া যায়। এবং তিনি বাংলা ভাষাতেও ভালো লিখতেন, ইংরেজিও লিখতেন, এবং তারা সংস্কৃতও জানেন। ভাষার প্রশ্নে বলি, এই যে মুসলিম যুগের ইতিহাস যেটা বলা হয়, এইটা জানলে তো ফার্সি জানতে হয়। যদুনাথ ছিলেন ফার্সি বিশেষজ্ঞ, সুতরাং তার কোনো জুড়ি ছিল না। কিন্তু নিহাররঞ্জন রায়ের নাম আপনারা শুনেছেন, যিনি বাঙালির ইতিহাস লিখেছেন। ইনি আয়সা লক্ষণ সেনের পরাজয় পর্যন্ত এসে তিনি থেমেছেন, তার কাছে ওইটুকুই বাঙালির ইতিহাস। পরের খণ্ডে তিনি কেন হাত দেননি, এই কথা যখন তাকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি একটা চালাকির জবাব দিয়েছিলেন, চতুর জবাব, ক্লেভার অ্যান্সার। সেটা কি? আমি ফার্সি জানি না। ফার্সি না জানলে বাংলার মুসলিম যুগের ইতিহাস লেখা যায় না। কিন্তু তার মধ্যে বাংলা সম্পর্কে যে কনসেপ্ট, গত ফ্যাসিস্ট যুগে যে ইতিহাসের ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলতে প্রচার করা হয়েছে, আমি দুঃখের সাথে বলছি, সেখানে মনে হচ্ছে বাঙালি মানে হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগের যুগের যে বাংলা, সেটাই প্রাচীন বাংলা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ভালো ভূমিকা ছিল। আব্দুল মোমিন চৌধুরী মারা গেছেন, তিনি প্রাচীন বাংলার ইতিহাস বিশেষজ্ঞ, এবং তার ছাত্ররা যা বক্তৃতা লিখেছে সব কিছুর মধ্যে তারা বঙ্গবন্ধু আবিষ্কার করে। মানে ওই যে বদ্বীপ থেকে বঙ্গবন্ধু, এই সমস্ত বই তারা লিখেছে। এই ধরনের 2-1জনকে আপনারা চেনেন। তার মানে তারা নিজেরাও সংস্কৃত জানেন না, কিন্তু ভান করেন যে জানেন। আমাদের দেশে এই যে প্রিটেনশন, এটা একটা বড় সমস্যা। তো নিহাররঞ্জন রায় যে বইটা লিখেছেন বাঙালির ইতিহাস, এইটা এখন ধ্রুপদ হয়ে দাঁড়িয়েছে। এটা সহজ সংস্করণ লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। মানে বাঙালি বলতে বোঝায় মুসলিম আসার আগের যে জনসাধারণ, তারাই। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও যে আপনি বাঙালি রয়ে গেছেন, সেটা তারা স্বীকার করতে চান না, বা আপনি ভিন্ন ধরনের বাঙালি হয়েছেন। আসলে বাংলাদেশের সমস্ত লোকই তো বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে। একেবারে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারে না, কারণ হিন্দু মানে হচ্ছে হিন্দুস্তানের লোক। তো বাংলাদেশ যদি হিন্দুস্তানের অংশ না হয়, তাহলে বাংলাদেশের লোক আছে, আপনি হিন্দু না বাঙালি, এই হবে তর্ক। কিন্তু অত বলা হতো কি আপনি হিন্দু না মুসলমান। এটা তো অদ্ভুত ব্যাপার। নাহলে শরৎচন্দ্রের কথা আপনারা বারবার জানেন, ওই যে ফুটবল খেলা হলো বাঙালিতে আর মুসলমানে। আর মানে বাংলাদেশের মানুষ মুসলমানও বাঙালি, হিন্দুও বাঙালি, আর হিন্দুস্তানের মুসলমানও হিন্দু, হিন্দুও হিন্দু। ধরেন মোহাম্মদ হাবিব বা সৈয়দ আহমদ খান, এরা তো হিন্দু, হিন্দুস্তানের লোক। এই জন্যই এডওয়ার্ড সাচাওর অনুবাদ আর আবু মোহাম্মদ হবিবুল্লাহর অনুবাদের পার্থক্য এটাই। আচ্ছা, আবু মোহাম্মদ হবিবুল্লাহর নামটা ছিল আদিতে ABM হাবিবুল্লাহ। লক্ষ্য করেছেন, এখানে দুটো মন্তব্য করে তার সঙ্গে এই যে লিখছেন আপনারা হবিবুল্লাহ, এটা হচ্ছে হিন্দি স্টাইলে লেখা। হিন্দিতে দেখেন সালমান খানকে লেখা সলমন খান, কারণ হিন্দিতে লেখা হয় সলমন, উচ্চারণ কিন্তু সালমানি। হিন্দিতে অকার এবং আকার এটা আপনার বিপর্যয় ঘটে, লেখেন অকার বলেন আকার। বাংলাটি বিপর্যয় ঘটে, বাংলা লেখেন হবিবুল্লাহ কিন্তু পড়বেন হাবিবুল্লাহ। আসলে আমি তাই বলছি, এই জন্য আমরা হবিবুল্লাহ পড়লে ঠিক হবে না, পড়বেন হাবিবুল্লাহ কিন্তু লিখবেন হবিবুল্লাহ। কেন? ওই যে আরবিতে আল্লাহর হাবিব, হাবিব, এখানে তো আলিফ নাই, এই জন্য এইভাবে লিখেছে। এটা হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, সেখান থেকে আসে যে হুব থেকে হাবিব, বন্ধু। তো আল্লাহর বন্ধু হাবিব আল্লাহ, বাংলা যখন করেন উনি ঠিকভাবে উনি লিখেছেন হিন্দি স্টাইলে। যেমন আরেকটা বলি, অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত মনীষী, পণ্ডিত, ফকির, কানুষা, ভালো নাম কি? আলী রাজা। কিন্তু লেখার সময় উনি নিজে লিখছেন আলীর রজা। এখন সবাই রজা পড়তেছে, কিন্তু হিন্দি স্টাইলে বাংলা লেখা হতো তখন, কারণ হিন্দি ছিল প্যারেন্ট ল্যাঙ্গুয়েজের মতো, না কাজিন ল্যাঙ্গুয়েজ। আপনি বড় ভাইকে অনুসরণ করবেন না, বিগ ব্রাদার। যা হোক, আমি এই কথাটাও বললাম। জিজ্ঞাসা করছি তো হাবিবুল্লাহর বই 1974 কেন বেরোলো, তার একটা উত্তর খোঁজার জন্য আরেকটা কথা বলি। ঠিক 1935 সালে আরেকটি থিসিস বেরিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এ হিস্ট্রি অফ সুফিজম ইন বেঙ্গল। এর তত্ত্বাবধায়ক ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং এর লেখক ছিলেন মোহাম্মদ এনামুল হক। ইনিও মৌলানা ছিলেন, আরবি পাশ করা বড় পণ্ডিত। কিন্তু বইটা 1935 সনে লিখেছেন, কিন্তু বের হয়েছে 1975 সনে এশিয়াটিক সোসাইটি থেকে। তার ভূমিকাটা খুব চিত্তাকর্ষক। উনি বলছেন, এই বই পাকিস্তান আমলে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব ছিল না। বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এই সুফি পীরেরাই দায়ী। এইটা অর্থোডক্স, মানে তার ভাষায় ওহাবিপন্থী মৌলবীরা মানত না, আমাকে মেরে ফেলতো, মানে পাকিস্তান সরকার বের করতে দিত না। তাই 40 বছর উনি অপেক্ষা করে 1975 সনে এটা প্রকাশ করে।
আশ্চর্য ব্যাপার, মানে শেখ মুজিবের মৃত্যুর কিছুদিন আগে বের হয়। এশিয়াটিক সোসাইটি আবার বের করে এ হিস্ট্রি অফ সুফিজম ইন বেঙ্গল বাই ডক্টর মোহাম্মদ এনামুল হক। এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অধীনে করা। তার ডক্টরিনের সাথে আপনি বা আমি একমত হবো কি এটা বড় ব্যাপার না। 40 বছর অপেক্ষা করেছে বই প্রকাশ করার জন্য। উনি যুক্তি দেন, পাকিস্তান আমলে উনি বিভিন্ন জায়গার লোক ছিলেন, তিনি এমনকি বাংলা একাডেমি কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালক ছিলেন, সুতরাং তার রিসোর্সের অভাব ছিল না, কিন্তু বের করেন নাই আধ্যাত্মিক কারণে, মানে স্পিরিচুয়াল নয়, আইডিওলজিক্যাল কারণে। আমি মনে করি, আমি অনুমান করছি হবিবুল্লাহর বই 1974 বের হওয়ার কারণে এটাই। সেটা বের হওয়ার ক্ষেত্রে দুঃখের বিষয়তে বইটা আপনারা এখনও দেখেন, সেই সংস্করণ আমার কাছে আছে, এত মুদ্রণ প্রমাদ কীর্ণ, খুব দুঃখ লাগে। অর্থাৎ হবিবুল্লাহকে সাহায্য করার জন্য তার একটা ভালো ছাত্র ছিল না, প্রুফ কেউ পড়ে নেই। আমাদের দেশ হচ্ছে এরকমই, আপনাকে বিবর্জিত করবে সবাই। 1974 হবিবুল্লাহর বয়স তো বেশি হয় নাই, 64 বছর বা 65 বছর। তার বই প্রকাশে এত অবহেলার সাথে বেরিয়েছে, আপনারা এখনও দেখেন। তারপরে এখন দুঃখের কথা বলি, আমাদের বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম এটা নতুন করে বের করেছেন, কিন্তু তিনিও একই কাজের পুনরাবৃত্তি করেছেন, দুঃখের সাথে বলতে হয়। তিনি তার সাথে কতগুলো বাড়তি প্রবন্ধ যোগ করেছেন, কিন্তু খুব বেশি একটা অনুসন্ধান করেননি। এবং প্রকাশক যেহেতু ভালো প্রকাশক নয়, তো বইটা সেরকম ভুলে প্রমাদে ভরে রয়েছে। তারপরেও অনুমান করা যায় কী কী তিনি আছেন। এখন এই ভুল থেকে আমি দু একটা কথা বলি। যদুনাথ সরকারের ধারণা ছিল ভারতে মুসলিম সভ্যতার যা কিছু কীর্তি সবই মুঘল আমলে হয়েছে। মোহাম্মদ হবিবুল বাশার, মোহাম্মদ হবিবুল্লাহ, এটা বির মধ্যে লুকিয়ে গেছে, এবিএম হয়ে গেছে। আবুল বাশার মানুষের পিতা, মানুষের পিতা আল্লাহর বন্ধু, হোয়াট এ নেম, তাই না? তো হবিবুল্লাহ সাহেব বলছেন কি, আমার গুরুর এই কথা আমি মানি না। তিনি পুরা থিসিসটা লিখেছেন টু রিফিউট যদুনাথ সরকারের আদার। এই যে শঙ্করাচার্য, তখনও আপনার ভারতে মুসলিম বিজয়, সেটা ওই যে সমুদ্রপথে যে ইসলাম আসছে, কেরালায় মানুষ এত মুসলমান হলো কীভাবে? সেখান থেকে বক্তিয়ারগঞ্জে গিয়েছিল। মালয়েশিয়া এত মুসলমান হলো কীভাবে? ইন্দোনেশিয়া হলো কীভাবে? আমাদের বার্মার উপকূলে রোহিঙ্গা মুসলমান হলো কীভাবে? ইসলাম তো চট্টগ্রামে আসছে বক্তিয়ারগঞ্জে 400 বছর আগে, এবং তারও আগে এই পথ দিয়েতে এসেছে, আরও বহু বিভিন্ন জায়গায় গেছে। আমি বলছি, ওই জন্য বলছেন হিন্দু ধর্মের মধ্যে যে সংস্কার আন্দোলন হচ্ছে ইসলামিক মনোথেইজমের প্রভাবে। ডক্টর তারাচাঁদ, হুমায়ুন কবির, এরা বহু এই কথা বলেছে। আমি লম্বা মার্কে আপনাদের দৃষ্টি নষ্ট করতে চাই না। একটা কি, হিন্দু ধর্মের গণ্ডির মধ্যে বিবিধ সংস্কার আন্দোলন, এটা মুসলিম সভ্যতার প্রভাব। এটা মুঘলদের আসার বহু আগে হয়েছে। 2, উর্দু বা হিন্দুস্তানির সর্বভারতীয় রূপ গ্রহণ। এটা উর্দু ছিল, এখন যেটাকে রেখতা বলে, উর্দু হয়েছে তুর্কি শব্দ উর্দু। উর্দু মানে যে উর্দির অনুসার, ইউনিফর্ম পরা লোকেরা যে ভাষায় কথা বলে, বাজারে কথা বলে, এটার নাম তো হিন্দুস্তানি ছিল। কিন্তু যেহেতু এটা ক্যান্টনমেন্ট পরিবৃত এলাকায়, মুঘল আমলে নগরের বিকাশ সম্পর্কে হবিবুল্লাহ লেখা আছে। ভারতীয় নগরগুলির বৈশিষ্ট্য, এগুলি কেন গণতান্ত্রিক হয় না ইউরোপের নগরের মতো, সেই কথাতে পরে আসবো। এগুলি হচ্ছে রাজধর্ম নির্ভর, মানে রাজধানী নির্ভর অথবা সেনাবাহিনী নির্ভর শহর। একটু ব্যবসায়িক শহর হয় নাই। ব্যবসায়িক শহর করেছে ইউরোপের মতো ব্রিটিশরা এসে, এটা একটা আইরনি বলা যেতে পারে। মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, সুরাট, এই সমস্ত শহর, চট্টগ্রাম, এগুলি ওদের আমলে যেভাবে বাণিজ্য হয়েছে, আগে ওই বাণিজ্যিক শহর হয় নাই, সেই কারণে শহরগুলির অবস্থা খারাপ। তবু বলছি, উর্দু বা হিন্দুস্তানের সর্বভারতীয় রূপ গ্রহণ, এটাও মুসলিম সভ্যতার অবদান। হায়দ্রাবাদে ওখানে রেখতা বলা হতো, রেখতা থেকে শুরু করে এখন যেটাকে হিন্দি বলা হচ্ছে, যেটাকে খাড়ি বলিকা অবলম্বন করে 6-7টা আঞ্চলিক ভাষাকে একত্রিত করে, মৈথিলি, অবধি সবকে নিয়ে। ইউপির ভাষা তো অবধি, আওয়াদি। মমতাজুর তরফদারের বই বাংলা রোমান্টিক কাব্যের হিন্দি হাইফেন আওয়াদি পটভূমি, এটাও কিন্তু হবিবুল্লাহ সাহেবের প্রেরণায় উনি উর্দু হিন্দি শিখেছিলেন। হবিবুল্লাহর জন্য একটা মাতৃভাষার মতো ছিল। তারপরে কি আছে, এই যে স্থাপত্যে ও অলঙ্করণ শিল্পে নতুন শৈলী ও গঠন পদ্ধতির বিবর্তন, এটাও মুসলিম সভ্যতায় হয়েছে। অনেকে বলে থেকে ভারতের মুসলিম বিজয়ের বলে কোনো বিপ্লব সাধিত হয়নি। কোথায়? মোড অফ প্রোডাকশনে। কিন্তু মোড অফ এক্সচেঞ্জে একটা পরিবর্তন হয়েছে। যেহেতু আপনি মোড অফ প্রোডাকশন কেন্দ্রিক চিন্তা করেন, মোড অফ এক্সচেঞ্জে খেয়াল করেন না, সে কথা আমি একটু পরে সময় থাকলে বলবো যদি জিজ্ঞাসা করেন। ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের পুনরুজ্জীবন ও রূপান্তর। এখনও যেন সাম্প্রদায়িকতা বিরাজ করে। মুসলমান হলে আপনি বলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, হিন্দু হলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। অর্থাৎ মুসলমানদের জন্য ওস্তাদ উপাধি, হিন্দুদের জন্য পণ্ডিত উপাধি ধরে রেখেছেন, তাই না? এই কিন্তু আর্য সঙ্গীত বলে একটা ধারা চট্টগ্রামে চালু করার চেষ্টা হয়েছে। মানে ভারতীয় সঙ্গীতের পুনরুজ্জীবন, জীবনদান আমির খসরুর আমল থেকে যে শুরু হয়েছে, সে লম্বা কাহিনী, এই যে নানা ঘরানা হয়েছে, এটা মুসলিম সভ্যতার কথা হচ্ছে। এটা কখন হয়েছে? মুঘলদের বহু আগে নয় কি আমির খসরু? মুঘলদের বহু আগে নয় কি নিজামুদ্দিন আউলিয়া?
মুঘলদের বহু আগে নয় কি মঈনুদ্দিন চিশতি, আরও বহু পীর ফকিরের নাম আমার পাপিষ্ট মুখে না আনাই ভালো, তাই না? তারপরে কি মোগল ও রাজপুত চিত্রকলার বিকাশ, অর্থাৎ রাজপুত চিত্রকলা মোগল, এটাও মোগলদের অবদান, কিন্তু এই চিত্রকলার বিকাশের সূত্রপাত, যেটাকে আমরা মিনিয়েচার বলি, তারও ইতিহাস আছে। উনি বললেন আর কি সবচেয়ে বড় হচ্ছে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের উদ্ভব ও ক্রম বিকাশ। আমাদের অনেক প্রতিক্রিয়াশীল বন্ধু বলতে চান মুসলমানরা আরবি ভাষা সৃষ্টি করেছে। একইভাবে বলবে কি আসলে মুসলমান ইসলামের বহু আগে আরবি ভাষা ছিল, তো অন্যভাবে মুসলমানরাই বাংলা তৈরি করেছে এটা বলার কোনো অর্থ নাই। তবে মুসলমানরা আসার পরে বাংলা ভাষার একটা বিবর্তন হয়েছে। বাংলা ভাষার সাথে ফার্সির অন্তরঙ্গতার ফলে বাংলা ভাষার মধ্যে মোলায়েম ভাবটা বৃদ্ধি পেয়েছে। এগুলি যে কেউ স্বীকার করবে। এখন ইংরেজির সাথে মেশার ফলে বাংলার মোলায়েম ভাব আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন ডেইলি স্টার বাংলায় আলোচনা করতেছি, দেখতে পাচ্ছেন না? ডেইলি স্টার সেন্টার, ডেইলি স্টার কেন্দ্র আপনি বলছেন না, লক্ষ্য করার বিষয়। অর্থাৎ এটা কী করে যে আপনি ইংরেজি মনস্ক হয়েছেন আপনি নিজেও জানেন না, কারণ ডেইলি স্টার হলে সেন্টার বলতেই হবে। পত্রিকার নাম ডেইলি স্টার, সেন্টার তো পত্রিকার নাম নয়। আমি উদাহরণ দিয়ে বলছি, এরকম শত শত পাবেন। ভবিষ্যতে নিশ্চয়ই প্রথম আলো সেন্টার পাবেন। আচ্ছা, তারপরে আর কি আঞ্চলিক ভাষা ও সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশের মুসলিম আমলে হয়েছে। বাংলা বলেন, মারাঠি বলেন, গুজরাটি বলেন, ভারতের যেগুলিকে আধুনিক ভাষা বলা হয়, ইউরোপের আধুনিক ভাষাগুলির সাথে ভারতের আধুনিক ভাষাগুলি সমবয়সী। ইউরোপের আধুনিক ভাষা কি? ইংরেজি, ফরাসি, জার্মান, আরও অনেকগুলো আছে যেগুলোর নাম আমি জানি না। আপনারা দেখবেন পর্তুগাল, সবই ভাষা আছে আধুনিক। অথচ ভারতের প্রাচীন ভাষার মধ্যে আছে তামিল, ভারতের প্রাচীন ভাষা সংস্কৃত আছে, ফার্সি তো বহু আগের, আবেস্তার ভাষা বা তারও আগে। তো এই জন্য ইতিহাস ইউরোপীয় দেশে পড়ার ফলে হয়েছে কি আমরা অনেক সত্য হারিয়ে ফেলেছি। আমি শুধু মর্যাদার প্রশ্ন তুলব না, কিন্তু আমি তুলব আপোষ করবো না সত্যের প্রশ্নে, যেটাকে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজ বলি। সবগুলো ভারতীয় ভাষাগুলি ইউরোপীয় ভাষাগুলির অগ্রণী, কিন্তু ইউরোপে আধুনিক ভাষা আধুনিক হয়েছে, ভারতীয় ভাষাগুলি এখন ইংরেজির অধীনে গিয়ে একদম শেষ হয়ে গেছে। আমরা বলছি না না, বলছি আমাদের মধুসূদন বঙ্কিম ইংরেজিতে লিখতে চেষ্টা করেছিলেন, পরে আবার বাংলায় ফিরে এসেছেন, বাংলাকে পুনরুজ্জীবন করেছে। কী পেয়েছে সেটা তো জানেন, কিন্তু কী হারিয়েছেন সেটা তো আপনি জানেন না। কারণ এটা বলে কাউন্টার ফ্যাকচুয়াল। যদির কথা তো নদীতে, কি হতো যদি ইংরেজি না আসলে আমাকে ভারতের ভাষা যেমন ছিল সেখানে থেকে যেত, জাপানের ভাষাকে যেখানে আছে সেখানে থেকে গিয়েছে। যেখানে আপনি যখন মান্দার গাছের সাথে ঘষাঘষি করবেন আপনার কাছে চামড়া তো উঠে যাবে। আমাদের কত চামড়া উঠেছে সেটার প্রমাণ। আরেকটা কি, আইন ব্যবসায় ও রাজস্ব রীতিতে বহু মৌলিক উপাদানের সংযোজনা, এগুলো হচ্ছে ভারতের। এই অবদানগুলির অধিকাংশই যে মোগল যুগের কৃতিত্ব, যদুনর সরকারের এই মত হবিবুল্লাহ স্বীকার করেন না। এইগুলি উনি দেখাতে চেয়েছেন ফাউন্ডেশন অফ মুসলিম লীগের মূল বক্তব্যটা কি। যারা প্রথমে এখানে তুর্কিরা শাসন করলো এরা কী করেছে, মধ্যভাগ থেকে মধ্য এশিয়া থেকে যখন হিন্দুস্তানে এসে তারা বসে গেছে যে কোনো কারণে করে, বহুবার আসার চেষ্টা করেছে। মোহাম্মদ ঘুরির পরে কুতুবুদ্দিন আইবেক ক্রমে প্রথমে যে 90 বছর ছিল এগুলিকে আমরা বলি মামলুক বংশ। মামলুক মানে দাস বংশ। এখন অনেকে মনে করে আরে দাস সম্রাট হয় কীভাবে? একদা তারা দাস ছিল তাদের প্রভু, তারপর তারা রাজা হয়েছে, কিন্তু নামটা মুছে যায় না। 90 বছর তাদের রাজত্ব। এই গিয়াসুদ্দিন বলবন ক্রমে, ইলতুৎমিশের নাম বলে সুলতানের রাজিয়া শোনেন একদম। তারপরে আসলো খিলজি বংশ, আলাউদ্দিন খিলজি, বাকিরা তোগলক বংশ আমরা জানি। এই দিল্লির 6-7টা বংশকে কেন্দ্র করে একবারে সুলতান, এই মুঘলরা যাদের কাছ থেকে নিল, লোদিদের কাছ থেকে, এখনও দিল্লির লোদি গার্ডেন আছে। এই ইতিহাসটা জীবন্ত, কিন্তু এটাকে অস্বীকার করে সবাই বলতো সবই মুঘল আমলে হয়েছে। আরও মজার ব্যাপার হচ্ছে কি, মুঘলরা নিজেদের কখনো মুঘল বলতো না। মুঘলরাও দাবি করতো তারাও তুর্কি, কারণ তুর্কিদের দুটো শাখা আছে। একটাকে বলে ইল খান বলে, চিফটেন অফ দি ট্রাইব, ইল খানিদ, এবং হুলাগু খানরা যেখান থেকে আসছে, চেঙ্গিস খানরা আসছে, সেই ওদের শাসন, হুলাগু খানের শাসন বংশ প্রায় 100-150 বছর ছিল। তারা প্রথমে ইরান দখল করে, ইরান থেকে ধীরে ধীরে তারা বাগদাদের যে শেষ আব্বাসীয় খলিফা তাকে তারা হত্যা করে না। মানে তারা ইরান দখল করে 1220-এর দিকে, 1258-তে 38 বছর পরে গিয়ে যখন শেষ আব্বাসীয় সম্রাটের কাছে তারা মনে করলে কি আব্বাসীয় সম্রাট দাবি করে যে তারা নবীর বংশধর, এর রক্তপাত করলে আমাদের মানে কপালে দোষ, মানে খবর আছে। তখন তারা করলে কি তাকে কার্পেট দিয়ে পিটাইয়া নিল, মোটাইয়া, তারপরে পিটিয়ে মেরেছে রক্তপাত না করে। এটাই হচ্ছে হুলাগু খানের বিজয়। তারপরে তারা ধীরে ধীরে এরপরে থেকে করলে কি সেখানে তো বলে সেলজুক বংশ আসলো, সেটা বলে তুর্কি বংশোদ্ভূত। এরা মঙ্গল এবং তুর্কিদের মধ্যে তখন একটা বিরোধ ছিল। এইটা এখন আপনার কাছে কৃত্রিম মনে হবে, কারণ তোমাদের অন্ধকার রাত্রে সব গাবি কালো দেখায়। সুতরাং মনে হবে আর কিসে মঙ্গল কিসেই তুর্কি, তাতে কি এসে যায়, সব সালাতে মুসলমান।
এটা হচ্ছে ভারতীয় ইতিহাসবিদদের মনোভাব আজও। আমি প্রাচীন কথা বলছি না। ইতিহাস মানে অতীতের কাহিনী নয়, ইতিহাস হচ্ছে বেশ অতি বর্তমান। হবিবুল্লাহ সাহেবের সব কথার সাথে একমত হওয়া যায় না, শিক্ষক হলেও তো মাঝে মাঝে একটু বেয়াদবি করতে হয়। হবিবুল্লাহ সাহেবের একটা উদাহরণ দেখায়। ইতিহাস পত্রিকার প্রথম সংখ্যা তিনি একটা সম্পাদককে লিখেছিলেন, ইতিহাস কি ও কেন। সেখানে দেখেন হবিবুল্লাহ সাহেবের মধ্যে একটি অসহিষ্ণুতা ছিল। অসহিষ্ণুতাটা হচ্ছে আধুনিক ফ্যাসিবাদের লক্ষণ। মানে অর্থাৎ আমরা এক অত্যাচার থেকে বাঁচার জন্য এখন আরেক অত্যাচারে পড়তেছি, যেখানে অসহিষ্ণুতা বড় হয়ে উঠতেছে। সেটা কি? ওনাকে বলা হচ্ছে হিস্ট্রি ইজ এ স্টাডি অফ ম্যান ইন অ্যাকশন। হ্যারল্ড হুইলারের এই উক্তিতে ইতিহাসের আধুনিক সংজ্ঞা বিধৃত। হবিবুল্লাহ লিখছেন, স্বর্গ বিতাড়িত মানুষ কি করেছে, কেন করেছে, ইতিহাস কেবল এই জিজ্ঞাসারই উত্তর খোঁজে। নিষিদ্ধ ফল খাওয়া তার উচিত ছিল কিনা সে প্রশ্ন ঐতিহাসিকের কাছে অবান্তর। এটা হলো হবিবুল্লাহর ধারণা ইতিহাস কী জিনিস। নিষিদ্ধ মানুষ ফল কেন খেয়েছে সে তার কাছে অবান্তর। আমি মনে করি ইতিহাসের কাছে মোটো অবান্তর নয়। আমি তার সাথে তর্ক করবো না, শুধু আপনাদের একটা নোক্তা দিয়ে রাখলাম, সেটা কথা পরে আলাপ করা যাবে। কিন্তু তার এই থিসিসটা আমি সমর্থন করি যে ভারতে মোগল যুগে সব কিছু হয়েছে, এটা হলো ইতিহাস সম্পর্কে রহস্যদৃষ্টি। তাহলে যারা তুর্কি সম্রাট ছিলেন এবং পরের দিকে আফগান, তুর্কি আফগান, শেরশাহ আফগান ছিলেন, তিনি মুঘল আমলে একটু সামান্য আফগান উঠেছিলেন, কিন্তু আমি তার আগের লোদি পর্যন্ত বলছি। এই তুর্ক আফগান রুল ফাউন্ডেশন, তিনি আরেকটা কথা বলে, তিনি মুসলিম রুল লিখলেন কেন? আপনি দেখেন মুসলিম হচ্ছে আরবি শব্দ, ফার্সিতে বলি মুসলমান। আমরা তার প্রায় প্রবন্ধ আছে বাংলার মুসলমান বা বাংলার মুসলিম বলি না, কিন্তু ইংরেজদের চোখে আমরা হয়ে গেলাম মোহামেডান। মোহামেডান কেন? আমরা মোহাম্মদের অনুসারী। তারা যেহেতু হজরত ঈসা আলাইহিসসালাম ওরফে জিসাস ক্রাইস্ট, ইউসুস খ্রিস্তুসের অনুসারী, এবং তাদেরকে খ্রিস্টিয়ান বলা হয়। ঈসা, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, তিনি কিন্তু জানতেনও না খ্রিস্টানিটি বলে একটা ধর্ম আছে। তার মৃত্যুর 100 বছর পরে খ্রিস্ট ধর্ম আবিষ্কৃত হয়েছে। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ডিফারেন্স বিটুইন মোহাম্মদ অ্যান্ড ঈসা। মোহাম্মদ নিজের ধর্ম নিজে প্রতিষ্ঠা করে দেখে গেছেন, কিন্তু ঈসা এটা দেখে যেতে পারেননি। তার অনুসারীদের মধ্যে একজন পিটার, পল, এরা গ্রিক ভাষায় তার ধর্ম প্রচার করেছেন বহু পরে, 100 বছর পরে। তারপরে তারা তার সমিতি করেছেন। সেই অনুসরণ করে ইংরেজরা বললো কি, আমরা যেহেতু খ্রিস্টিয়ান তাহলে তোমরা মোহামেডান। ম্যাথোডোলজি মেলে না, কিন্তু হবিবুল্লাহ এই জন্য ওই সময় মোহামেডান না আঁকা, এটা মুসলিম লেখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আজকে মনে হতে পারে এটা খুব সহজ হয়েছে। বাংলার মুসলমান বা হিন্দুস্তানের মুসলমান লেখাটা তখন অবৈধ ছিল। তখন মোহামেডান লিটারেরি সোসাইটি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইউআরএ, সব জায়গায় মোহামেডান লেখা হতো। এমনকি মৌলানা আকরম খান সম্পাদিত মাসিক পত্রিকার নাম মোহাম্মদী, আরও আছে, বহু আছে। এর কারণটা কি? ইংরেজ আমলে যে ক্যাটেগরিগুলি ব্যবহার করা হয়েছিল আপনার এই সেন্সাস আদমশুমারিতে, এবং তাদের ভাষায় এটাই। ইন্ডিয়ান মুসলমানস লিখেছেন, ইন্ডিয়ান মুসলিমস না লিখে মোহামেডান কথাটাই বেশি ব্যবহৃত হতো। যেমন সৈয়দ আমির আলীরা যখন করলেন সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন, ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, মোহামেডান লিটারেরি সোসাইটি নবাব আব্দুল লতিফ, অর্থাৎ মুসলমান বুদ্ধিজীবীদের যারা নেতা তারাই তো এগুলি ব্যবহার করেছেন। অ্যান্ড মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, সবগুলিতে মোহামেডান পাবেন আপনি। সৈয়দ এমনকি আলিগড় কলেজের নাম কি? অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ। আলিগড়ের আমরা বলি মাও সত্যম কলেজ, MAO লেখে, যে মাও লাগে না, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল MAO, মানে মাও মনে হয়। এই হচ্ছে বাংলাদেশ। এর মধ্যেই এই বইয়ের নাম যখন ফাউন্ডেশনস অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া লেখা হয়, এটা সাংঘাতিক। উনি বলছেন ফাউন্ডেশনটা সুলতানি আমলে হয়েছে, শুধু মামলুক আমলে নয়। মামলুক মানে হচ্ছে যার মালিক আপনি হয়েছেন, মালিক বিপরীত হচ্ছে মামলুক, ওয়ান হু ইজ ওন বাই ইট। মিশরেও একটা মামলুক ডাইনেস্টি ছিল, যেটাকে নেপোলিয়ন উচ্ছেদ করতে গিয়েছিলেন, সেটা আরও পরে। ভারতের এটা অনেক আগে। তো এই যা হোক, আমি বলি মোহাম্মদ গৌরী, কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, গিয়াসউদ্দিন বর্মন ইত্যাদি ক্রমে আমরা খুলজি আসলাম। তারপরে বিভিন্ন ডাইনেস্টি, প্রায় 5-6টা ডাইনেস্টি আছে, আপনারা জানেন। এই ইতিহাসটা উনি লিখেছেন প্রাথমিক উৎস থেকে, এবং দেখিয়েছেন সেইখানে বিশেষ করে ভারতে যে মুসলিম শাসন ব্যবস্থার ভিত্তি, প্রশাসনিক, মুদ্রা ব্যবস্থা, কারিগরি, সবগুলি তিনি একটা একটা সামাজিক ইতিহাস লিখেছেন। তো সময়ের অভাবে আমি আপনাদের বেশি আর ধরে রাখবো না। এই ওনার ইতিহাসের ধারণা হচ্ছে এটা। আর দ্বিতীয় যেটা হলো, বাংলার মুসলমান প্রভৃতি প্রবন্ধ উনি লিখিয়েছেন। এটাও একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, যেটা খুব কারো খেয়াল করেনি। এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে যারা লিখেছেন তার মধ্যে যেমন আহমদ সফর, বাঙালি মুসলমানের মন, এই বইতেও অনেকগুলো আহমদ সফর কথার সমর্থন আছে, যদিও আহমদ সফর এটার কোনো সরাসরি উদ্ধৃতি দেননি। আহমদ সফর লেখা ছিল উদ্ধৃতিবিহীন এবং রেফারেন্সবিহীন। উনি যেটা আত্মস্থ করেছেন সেটাই লিখতেন।
এখানে গুরুত্বপূর্ণ তথ্যটা কি? আবু মোহাম্মদ হবিবুল্লাহর দ্বিতীয় থিসিসটার কথা আমি বলছি। আমি 3টা থিসিসের কথা বলে শেষ করব। দ্বিতীয় থিসিসটা হচ্ছে উনি বললেন এই যে বাংলাদেশ প্র্যাকটিক্যালি সুলতানি আমলে স্বাধীন রাষ্ট্র ছিল 225 বছরের মতো, কিন্তু বাংলাদেশ তার স্বাধীনতা হারালো কেন? আকবর কেন বাংলাদেশ জয় করলো? এটি কোনো টেকনোলজির উন্নতির কারণে না? উনি একটা বড় কারণ দেখিয়েছেন। 16 শতাব্দীর আগে পর্যন্ত, অর্থাৎ মুঘলরা আসার আগে পর্যন্ত, আপনারা লক্ষ্য করেন মুঘলদের আগেই ভাস্কো ডা গামা এসেছে ভারতে। আমরা ভাস্কো ডা গামার কালিকট বন্দরে অবতরণ কেরালার উপকূলে, কোচিনের উপকূলে, সেটা ধরেছি 1498, অর্থাৎ 16 শতাব্দী শুরু হওয়ার 2 বছর আগে। আর বাবর এসছেন 1526-এ জয়ী হয়েছেন, বাবরি মসজিদ করেছেন 1528-এ, এবং ইত্যাদি জানেন আপনারা। আকবর ক্ষমতায় বসেছেন প্রায় 1560-এর দিকে, মানে 16 শতাব্দীতে। তারও আগে পর্তুগিজরা উপকূলে এসে বসে আছেন, এবং এটাকে পানিক্কর সাহেব নাম দিয়েছেন যে মানে এটা হলো ভাস্কো ডা গামার যুগ। এই হচ্ছে ভারতের ইতিহাসের আধুনিক যুগ, হচ্ছে ভাস্কো ডা গামার যুগ। তো গামার যেখানে এসছেন তার মানে কি, সম্রাট আকবরের মা যখন হজে যাচ্ছিলেন তখন পর্তুগিজ জলদস্যুরা তার জাহাজ আক্রমণ করে, সম্রাটকে নথি স্বীকার করতে হয় এবং তাদেরকে ট্যাক্স দিয়ে তার মাকে মক্কায় পাঠাতে হয়। তার মানে এর আগে কী অবস্থা ছিল? পর্তুগিজদের আধিপত্যের আগে ভারত মহাসাগর কারা নিয়ন্ত্রণ করত? আরবরা নিয়ন্ত্রণ করত, পারস্যরা নয়। আরবদের যে সমুদ্র বাণিজ্য, আমরা যেখান থেকে সিন্দাবাদের কাহিনী পেয়েছি, খলিফা হারুনুর রশিদের সময়, 9ম শতাব্দী, আল মনসুর মামুনের সময়, সেই সময় থেকে আরব দেশের আধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে। এর আগেও আরবদের ব্যবসা বাণিজ্য ছিল, সেটা ছিল গালফ অঞ্চলে। আজকে যেখানে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন যেখানে সদম্বে ঘুরে বেড়াচ্ছে, এখানে আরবরাই ঘুরে বেড়াতো। এটা সত্যের কথাই। কিন্তু পর্তুগিজদের হাতে যখন আরবরা পরাজিত হলো, সমুদ্রে যখন আরবদের আধিপত্য নাই, তখন বাংলায় সুলতানি যে নতুন সুলতানাত ছিল বাংলার স্বাধীন, তাদেরও স্বাধীনতা ক্ষয়ক্ষতির মুখে পড়ল। সোজা কথায় বলছি, আরবদের সমুদ্র বাণিজ্য থাকার কারণে দিল্লির দিকে না তাকিয়েই বাংলা তার স্বাধীনতা বজায় রাখতে পেরেছিল, এই হবিউল্লাহর আর্গুমেন্ট। আর যেদিন আরবরা সমুদ্রে পরাজিত হয়ে পর্তুগিজদের হাতে আত্মসমর্পণ করলো, তখন বাংলার স্বাধীন যে যোগাযোগ সমুদ্রপথে সেটা ব্যাহত হলো। ব্যাহত হওয়ার পরে তারা দিল্লিমুখী হতে বাধ্য হলো। লক্ষ্য করেন, এখনও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ডেলি স্টারকে যে দিল্লি স্টার বলা হয়, এটা অকারণ নয়। না না, তার বাস্তব কারণ আছে। মানে ডেলি স্টার নয়, আমরাই সবাই দিল্লি স্টার। আমরা দিল্লি স্টার হচ্ছে কেন? এর কারণ হচ্ছে আপনি নানা কারণে পেঁয়াজের জন্য দিল্লিমুখী হচ্ছেন। তখন ছিল এই ঘটনা। কেন হাবিবুল্লাহর আর্গুমেন্ট হচ্ছে বাংলার স্বাধীন সুলতানদের স্বাধীনতার পেছনে একটা বড় কারণ ছিল। আপনারা দেখেন হাফসিরা বাংলার সুলতান ছিল। আমাদের চিত্রকর মুর্তজা বশির পর্যন্ত হাফসি সুলতানদের নিয়ে বই লিখেছেন। এই যুগটা আমরা প্রায় ভুলে গিয়েছি। তখন কিন্তু তারা নিজেরা যদিও বা বাংলাভাষী নন, তারা কিন্তু বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশের জন্য চেষ্টা করেছে। এটা কেন করেছেন? হিন্দু মুসলমানের ঐক্য প্রতিষ্ঠা করা ছিল তখন তাদের লক্ষ্য। তারা ধর্মান্তর করার জন্য খুব বেশি করে নাই। এটা মমতাজুর রহমান তরফদারের বইতেও পাবেন, পরবর্তী অনেক লোকের মধ্যে পাবেন। কারণ ছিল কি, তাদের দরকার ছিল হিন্দু মুসলমান মিলে একটা বাঙালি এলিট গড়ে তোলা। দিল্লির বিরুদ্ধে দাঁড়াতে হলে এছাড়া কোনো উপায় ছিল না। বাঙালির, ওই যে আমি আগে বলেছিলাম বাংলাদেশে সমস্ত লোকই বাঙালি, বাংলাদেশে কোনো হিন্দু নাই। আমি ভৌগোলের অর্থে বলছি। তো সেই অর্থে অনেকে আবার এটাকে মানে দিবেন, এটা কেউ কেন ফটোকাট করে ফেলেন, সলিমুল্লাহ খান বলছে বাংলাদেশে কোনো হিন্দু নাই, তাহলে কাউকে তাহলে হি ইজ ইনভাইটিং ইন্ডিয়ান ইনভেশন এরকম বলবেন না। আমি সেটা বলি নাই, কারণ মানুষের মধ্যে একটাই বোঝাবুঝি, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি, আসলে কেউ বোঝে না। যাকে হবিবুল্লাহ সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি দুটো কথা বললাম, যে তিনি বলেছিলেন বাংলায় মোগল শাসন আসার আগে বাংলা যে 200-250 বছর সুলতানি শাসন ছিল, আফগান শাসন সহ, এর কারণ ছিল তারা অনেকটা দিল্লির উপর নির্ভর না করেও বেঁচে থাকতে পারতেন সমুদ্র বাণিজ্যের মাধ্যমে। তাদের বাণিজ্য ছিল তখন মালাক্কা প্রণালী দিয়ে। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সাথে ব্যবসা করতে পারতেন। তারা আজকে বাংলাদেশের কি ভারতীয় বলে না লুক ইস্ট, আমাদের পররাষ্ট্রনীতি তো লুক ইস্ট হয় নাই। আমাদের ঢাকার কালচারাল অবস্থা দেখেন, যে পরিমাণ আমরা কলকাতামুখী, যে পরিমাণ আমরা ভারতীয় বিভিন্ন সব মাদ্রাজমুখী চিকিৎসার জন্য অল্প লোক এখন ব্যাংককে যায়। ব্যাংককে তো আধা হিন্দুস্তানি, সেই জন্যে আমরা এর বাইরে জগৎ আর জানতাম না। এই জন্য বলা হচ্ছে 16 শতাব্দীর আগে যখন আরব সাগরে, বঙ্গোপসাগরে এবং ভারত মহাসাগরে আরবদের আধিপত্য ছিল, সিন্দাবাদের কাহিনীগুলো দেখেন। সিন্দাবাদ কোন সমুদ্রে আসে? সিলনের দিকে আসে,
লাক্ষাদ্বীপের দিকে আসে, মালদ্বীপের দিকে আসে এবং যায় কোথায়, আরও পার হয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার দিকে যায়। আসলে এগুলি বাস্তব কথা, আমার বানোয়াট নয়। এখন ইন্ডিয়ান ওশানের সমুদ্রের ইতিহাস লেখা হচ্ছে, এমনকি সুগত বসু এবং তার বন্ধুরা তারাও ইতিহাস লিখতেছেন এগুলো, এমনকি উপন্যাসও লেখা হচ্ছে। অমিতাভ ঘোষের উপন্যাস পড়ে দেখেন, এটা হলো সমুদ্র, সি অফ পপিস আমাদের। এইটা ছিল বাংলার স্বাধীনতার মূল ভিত্তি। সমুদ্রে যেদিন আধিপত্য হারান, আধুনিক যুগে স্পেসে যে আধিপত্য হারাচ্ছে, সে কিন্তু পদানত হচ্ছে। ইরানিরা চেষ্টা করছে বেঁচে থাকার জন্য, আল্লাহ মালুম ইরানিরা টিকে থাকতে পারবে কিনা। ইরানিরা টিকে থাকতে না পারে, সারা পৃথিবীতে কিন্তু নতুন করে আবার দাসত্ব প্রথা কিন্তু নেমে আসবে। এখনও আছি আমরা, এখন আমরা আছি অদ্বৈত দাসত্বে, তখন দ্বৈত দাসত্বে আসবেন হয়তো। যা হোক, ছোটো মুখে বড় কথা বলা ঠিক নয়। আমি ফিরে আসি, হবিবুল্লাহ সাহেবের তৃতীয় অবদানটা কী এইটা বলি। বাংলা দেশের প্রশ্ন, পাকিস্তান আমলে যে প্রশ্নটা হয়েছিল, হবিবুল্লাহ সাহেবের মধ্যে কোনো দ্বিধা ছিল না, শহীদুল্লাহ সাহেবের যেমন ছিল না, যে বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলায়। এটা নিয়ে অনেকে নানা রকমের কথা বলে। তিনি এই যে গোলে বকাউল ইত্যাদি নিয়েও লিখেছেন এবং ভারতে ওহাবি আন্দোলন সম্পর্কে লিখেছেন। তার সবগুলো, তার এই বইটা যেটা তিনি 1974-এ বের করেছেন, তাতে কিন্তু তার চিন্তাধারার বেশিরভাগ জিনিসই আপনারা পাবেন। আমি শুধু তার একটা প্রবন্ধ থেকে দুটো কথা দিয়ে এটা বক্তৃতা শেষ করি। এই প্রবন্ধের নাম হলো বাঙালি মুসলমানের সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ। আরেকটা প্রবন্ধের নাম হচ্ছে বাঙালি মুসলমানের সাহিত্য, সংস্কৃতি ও সমাজ। বাংলার মুসলমান একটা লেখা আছে তার, আরও বিভিন্ন রকমের লেখা আছে, আমি সব কিছু পড়ব না। আরটা বাঙালি মুসলমানের ইতিহাস, 4টা প্রবন্ধ আছে ওই বইতে, ওই 12টা প্রবন্ধের মধ্যে। আমি শুধু সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ কথাটা বলছি। লেখাটা প্রকাশকাল খেয়াল করবেন, 1948। তখন তিনি ভবিষ্যৎ সম্পর্কে বলছেন যে কেমন করে হবে এটা। 154 বাঙালি মুসলমানের সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণের শেষের দিকে তিনি বলছেন এই কথাই। হিন্দু এবং মুসলমান উভয়কে নিয়ে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে এখন যে বাঙালি মুসলমানের ইতিহাস অন্যান্য ক্ষেত্রে তার বিভিন্ন বিবরণের মধ্যে আছে। সম্প্রতি আমি এখানে দাগ দিয়ে রাখছিলাম এক জায়গায়, যে বাংলাদেশের মাতৃভাষা কি হবে, এইটা কোনো প্রশ্ন ছিল না। তিনি শুধু প্রশ্ন করেছেন বাঙালি মুসলমানের সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ। এর আগে আরেকটা প্রবন্ধ আছে, এটার নাম হলো, যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারেন, সব কথার ফলে তার লেখা কিন্তু অত্যন্ত প্রাঞ্জল। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, বাংলা মুসলমানের সাহিত্য, সংস্কৃতি ও সমাজ। এটা লিখছেন চতুরঙ্গে ছাপা প্রবন্ধের। এটা তার রচনার ভিতরে একটা পরিচয় পাবেন এবং তার বক্তব্য পাবেন। চতুরঙ্গ, কলকাতা, আষাঢ় 1347 বাংলা, 1940-এ। সাহিত্যক্ষেত্রে বাঙালি মুসলমান খুবই নবাগত। 50 বছর পূর্বেও শিক্ষিত শ্রেণীর সংস্কৃতির ভাষা ছিল ফার্সি, নয়তো উর্দু। আলাওল, দৌলত উজির বা বৈষ্ণব পদরচয়িতা, মধ্যযুগের মুসলমান কবি ও সাধকদের অনুসৃত কোনো সাহিত্যিক ঐতিহ্য বা ট্রেডিশন শ্রেণী নির্বিশেষে ব্যাপকভাবে বাংলার মুসলিম সমাজে বিস্তার লাভ করেনি। এবং এও সন্দেহ হয় যে উত্তরকালে তাঁদের রচিত সাহিত্যের রস গ্রহণ নিম্ন শ্রেণীর গ্রাম্য চাষি মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই অবজারভেশন অনেকে হয়তো একমত হবেন না, এটা আছে। আরেক জায়গায় বলছেন রাজনৈতিক আধিপত্যের যুগে বাংলার মুসলমান শাসক শ্রেণী সর্বতভাবে বাঙালি হতে পেরেছিল কিনা এ নিয়ে তর্ক চলতে পারে। মানে সুলতানি শাসকদের সম্পর্কে বলছেন। কিন্তু তাদের সংস্কৃতি যে একান্তভাবে নাগরিক ছিল, এ কথা ইতিহাস পাঠক মাত্রই স্বীকার করবে। এবং বাঙালি সংস্কৃতি যে একান্তভাবে গ্রামাশ্রিত, একথা মেনে নিতেও গবেষণার আশ্রয় নিতে হয় না। শাসক শ্রেণীর এই নাগরিক কৃষ্টি, যার ইসলামী চেহারা সুস্পষ্ট এবং যা ফার্সি ও উর্দুকে আশ্রয় করে গড়ে উঠেছিল, ইতিহাসের আনুকূল্যে বাঙালির মজ্জাগত হতে পারত কিনা সে আলোচনা বৃথা। তারপর আসল কথায় বলছেন, কারণ মুসলমানের প্রভুত্ব লোপের সঙ্গে সঙ্গেই সেই সংস্কৃতির পরিণতিতে বাধা পড়ল। একটা যে তর্ক উঠেছিল, এটা ব্রিটিশ আমলের পরিণতি। উনি বলছেন বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলা না উর্দু, এই তর্ক ইংরেজ শাসনের আগে ওঠেনি। এটা হচ্ছে ওনার বক্তব্য। তো এইভাবে তিনি আমাদের যে এই জিনিসটা শিখিয়েছেন। তো বর্তমানে বলা হচ্ছে আমরা কি বাংলাদেশে আরবি ভাষা অথবা অন্যান্য ভাষা বাদ দিয়ে মুসলমান হতে পারবো? দেখা যায় বাংলাদেশে এত লোক যে মুসলমান হয়েছে, যে কারণে এটাই হচ্ছে কথা, যে দিল্লির আশপাশে মুসলমান সভ্যতা ছিল শহর কেন্দ্রিক, কিন্তু দিল্লির আশপাশে যত লোক মুসলমান হয়েছে শতকরা 15 জন বড়জন। যেমন এখনও উত্তর প্রদেশে, ইউপিতে দেখা যাচ্ছে মুসলমানের সংখ্যা শতকরা 14-15 বেশি নয়।
কিন্তু বাংলাদেশে এবং স্থান বিশেষে কাশ্মীরে এবং কেরালা অঞ্চলে মুসলমানদের এই ব্যাপক সংখ্যাধিকের কারণ কি? এটা ইসলামের ইতিহাসে যারা প্রচলিত গবেষক তারা সকলেই বলেছে ইসলাম হচ্ছে আরবান রিলিজিয়ন, ব্যবসায় নির্ভর রিলিজিয়ন, কারণ মক্কার বণিকেরা ইসলাম প্রতিষ্ঠা করেছে। কিন্তু বাংলাদেশে এসে তারা একটা হোঁচট খায় যে বাংলাদেশের গ্রামের লোক কী করে এত লোক বিপুল সংখ্যায় মুসলমান হলো। এটা কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের বোঝার জন্যে। এটা হবিবুল্লাহ সাহেবের থিসিস অনুসারে যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল, মানে দিল্লি থেকে যে স্বাধীন ছিল, ওই সুযোগে বাংলাদেশের ব্যাপক অলিয়া আল্লাহরা বাংলাদেশে ব্যাপক ধর্মপ্রচার শুরু করে। এখানে গায়ের জোরে ধর্মপ্রচার করেছে, এই যে একটা মিথ্যা কথা প্রচার করা হয় সেটার কোনো ভিত্তি নেই। তবে যে কোনো জায়গায় যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখন রাজার আশপাশে কিছু সুবিধাবোধী লোক থাকে, যেটা আমাদের সাম্প্রতিক ইতিহাস দেখে তো আপনারা জানেন, উচ্ছিষ্ট প্রক্রিয়া থাকেই, কাজে এরকম কিছু লোক মুসলমান হতেই পারে। কিন্তু ব্যাপক সংখ্যক লোক মুসলমান হয়েছে অন্য কোনো কারণে। সেই কারণটা কি? সেই কারণটা অস্বীকার করার সর্বশেষ চেষ্টা করেছেন রিচার্ড এইটন সাহেব বলার চেষ্টা করেছেন বাংলাদেশের বেশিরভাগ লোক মুসলমান হচ্ছে মুঘল আমলে। এটা ইতিহাসের তথ্যের সাথে একেবারে মেলে না। আমি সামান্য মানুষ, আমি ইতিহাসবিদ নই। প্রয়াত আকবর আলী খান সাহেবের স্ত্রীর নামে একটা বক্তৃতা চালু হয়েছিল, সেই বক্তৃতা এশিয়াটিক সোসাইটিতে আমি দিয়েছিলাম, একটা বুকলেট আমি লিখেছিলাম প্রায় 100 পৃষ্ঠার মতো। সেখানে আমি এটা দেখার চেষ্টা করেছি যে ইটন সাহেবের এই তথ্য সঠিক নয় ইতিহাসগতভাবে। কারণ বাংলাদেশের মুসলমান হওয়ার ইতিহাস, মসজিদের ইতিহাসটা আমি দেখিয়েছি কীভাবে কোন সময় মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। সবচেয়ে বেশি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আপনার 1600 সনের আগে, 1450 থেকে 1500-এর মধ্যে। মানে মুসলিম প্রতি 10 বছরে কতটা মসজিদ হচ্ছে তার একটা তালিকা আমি জোগাড় করেছি। তাতে দেখা যায় বাংলাদেশে মুসলিম হওয়ার ব্যাপক প্রবণতা শুরু হয়েছে 15-16 শতাব্দীতে। অর্থাৎ মুঘলরা তো দখল করেছে 16 শতাব্দীর শেষ দিকে। মুঘল আমলের আগেই এখানে ব্যাপক ধর্মান্তরটা হয়েছে। উদাহরণস্বরূপ আমি পর্তুগিজদের উদাহরণ দিয়েছি, পর্তুগিজরা সাক্ষ্য দিয়েছেন সন্দ্বীপে তারা 90% মুসলমান পেয়েছেন। এর কোনোটাই ইটনের থিসিসকে সমর্থন করে না। ইটনের আমলে যেটা হয়েছে সেটা চট্টগ্রামে, শুধু তিনি চট্টগ্রামের কিছু দলিল পেয়েছেন, সেখানে কিছু নয়াবাদ মালিকানার জন্য তার তালুক তৈরি করা হয়েছে। 175 একর পর্যন্ত সর্বোচ্চ জমি একজনকে দেওয়া হয়েছে যে আপনি যদি এলাকাটা আবাদ করেন, আপনাকে পাট্টা দেওয়া হলো, আপনি তাহলে আপনার নিজের লোকজনকে এখানে বসতি করাতে পারবেন। এই ধরনের কয়েকটা দলিল, মাত্র 2টো দলিলের ভিত্তিতে তিনি বিরাট একটা থিসিস ফেঁদেছেন। হবিবুল্লাহ সাহেব থাকলে ওই বইকে তুলোধনা করতেন। ওই বই বেরিয়েছে 1994 সনে প্রথম, এবং বাংলাদেশে এটা অনুবাদও বেরিয়েছে, আমাদের ইউপিএল থেকে অনুবাদ বেরিয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। ইসলাম অ্যান্ড দ্য মানে রাইজ অফ কি যেন বেঙ্গল ফ্রন্টিয়ার অ্যান্ড দ্য রাইজ অফ ইসলাম। তো এই সমস্ত কথা হচ্ছে, আলোচনা চলতে থাকুক, কিন্তু কয়েকটা জিনিস স্পষ্ট করা দরকার। বাঙালি মুসলমানের যে দুশ্চিন্তা, আমি সেই দুশ্চিন্তার কথাটাই আপনাদের বলছি যে বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলা হবে না উর্দু হবে, এটা অনেক বাংলাদেশের কালচারটা হিন্দু প্রভাবিত, এরকম একটা তর্ক করা হয়। হাবিবুল্লাহ সাহেব এই বিষয়ে নির্দ্বিধায় বলেছেন, হ্যাঁ হিন্দুত্বের প্রভাবিত, তাতে অসুবিধা কী হয়েছে? ওনার বক্তব্য খুব পরিষ্কার। উনি বাঙালি মুসলমানের ইতিহাস সম্পর্কে উনি বলছেন যে পূর্ব পাকিস্তানে উনি একটা প্রবন্ধ লিখেছিলেন, সেটা দিয়ে আমি শেষ করি। উনি বলছেন এভাবে, সম্প্রতি পাকিস্তানের ইতিহাস পরিষদের বৈঠকে নতুন দৃষ্টিভঙ্গিতে ইতিহাস লেখার পরিকল্পনা গৃহীত হয়েছে। এটাও তিনি লিখছেন 1948 সনে। উদ্দেশ্য মহৎ এবং কাজটি অতি প্রয়োজনীয়, সন্দেহ নাই, কিন্তু তথ্য অনুসন্ধানের ধৈর্য ও সাধনা ব্যতীত ইহা সম্ভব নয়। কেবলমাত্র ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ইতিহাস লেখার অর্থ প্রোপাগান্ডা, যার ফলে মিথ সৃষ্টি হয়, ইতিহাস নয়। একথা সর্বভারতীয় ইতিহাসে যতটুকু খাটে তার শতগুণ বেশি খাটে মুসলিম বাংলার ইতিহাসে, যার কাঠামো নির্মাণের মাল মশলারই অভাব। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক সম্প্রতি প্রকাশিত হিস্ট্রি অফ বেঙ্গলের 2য় খণ্ড পড়লেই একথার প্রমাণ পাওয়া যাবে, যে খণ্ডে তিনি নিজেও লিখেছেন। কি 1948 সনে এই বইটা বের হয় মানে পাকিস্তান হওয়ার 1 বছর পরে। সম্পাদক তখনও ছিলেন যদুনাথ সরকার। যদুনাথ সরকারের জন্ম হচ্ছে 1870-এ, তিনি রাজশাহীর লোক ছিলেন। 1958-তে তিনি মারা গেছেন। কিন্তু বাংলা ভাগের পক্ষে যারা সবচেয়ে বড় ওকালতি করেছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ যদুনাথ সরকার তাদের নেতা। তাদের ছোট নেতা ছিলেন সুকুমার সেন প্রভৃতি। কলকাতায় আপনি বুদ্ধিজীবীদের মধ্যে এমনও উল্লেখযোগ্য কাউকে পাবেন না যারা দেশভাগের পক্ষে রায় দেননি, অর্থাৎ দেশভাগের পক্ষে প্রচণ্ড প্রচারণা চালাননি শ্যামাপ্রসাদ সহ। হিস্ট্রি অফ বেঙ্গলের 2য় খণ্ডে কী আছে? রাজবংশের উত্থান পতন ও যুদ্ধবিগ্রহের বর্ণনা ইতিহাসের কাঠামো মাত্র, তার প্রাণ প্রতিষ্ঠা হয় মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তনের ধারা বিশ্লেষণে। কিন্তু মুসলিম বাংলার ইতিহাসে সেই প্রাণ প্রতিষ্ঠা তো দূরের কথা, স্থূল কাঠামো অনেকাংশে অসম্পূর্ণ। করাচির একজন উচ্চপদস্থ অবাঙালি অফিসার এই ইতিহাসটি পড়ে কিছুদিন পূর্বে আমার কাছে আক্ষেপ ও বিস্ময় প্রকাশ করে বলেন,
It is such a green sort of history. Did not the Bengali Muslims have any worthwhile social or cultural history? আবু মোহাম্মদ হবিবুল্লাহ বলছেন, এ প্রশ্নের জবাব বাঙালি মুসলমান ছাড়া আর কে দেবে? আমার মনে হয় আপনারাও কিছু দিতে পারবেন। ধন্যবাদ। দিল্লির সুলতানি শাসনের মূল অবদানটা কী? এটা প্রশ্নে আমি একটা বলেছি যে ভারতে যেটাকে আমরা মুসলিম সংস্কৃতি বলি, এটার ভিত্তি মুঘল যুগে নয়, এটা তার আগে তুর্কি সুলতানদের যুগে হয়েছিল। কিন্তু তাদের মূল অবদানটা কী এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। হবিবুল্লাহর মত এবং আমারও মত হচ্ছে যে তখন তারা ভারতীয় হয়ে গেল কীভাবে? তারাও কিন্তু হিন্দু মুসলিম ঐক্যের ভিত্তিতে একটা ভারতীয় জাতিতে, তারা আর কিন্তু তুর্কি ছিলেন না। এখন ভারতে যেটা তর্কের বিষয় যে এটাও তো কলোনাইজেশন, অর্থাৎ ইংরেজরা যেমন বিদেশে এসে ভারত জয় করেছে, মুসলমানরাও অবশ্য জয় করেছে, কিন্তু একটা পার্থক্য আছে, গুরুত্বপূর্ণ পার্থক্য। হবিবুল্লাহ এই আর্গুমেন্ট দিয়েছেন, এই আর্গুমেন্ট মোহাম্মদ হাবিবও দিয়েছেন, আরও বহু লোকে আছে, খালিক আহমদ নিজামিও আছে। আমি অতি সংক্ষেপে বলছি যে তখন সবচেয়ে বড় বিপদ ছিল মঙ্গল আক্রমণ। মঙ্গল তুর্কিদের পার্থক্যটা এখানে ধরতে হবে, আমি শুধু স্পষ্ট করেছিলাম, বেশি বলি নাই। মঙ্গল আক্রমণ কি? যে মঙ্গলরা আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে কখন? 1258-তে, যখন দিল্লিতে সুলতানাত তৈরি হয়েছে 1200 সনের আশপাশে। বখতিয়ার খিলজি বাংলায় এসেছেন 1204 বলা হয় এখন, তাই না? তো তারপরেও অর্থাৎ 58 বছর পরে তারা, এর আগেও কিন্তু আব্বাসীরা ক্ষমতা হারিয়ে ফেলেছিল, তাদেরকে নিয়ন্ত্রণ করতো ইরানিরা। সে ইরানকে আগে দখল করেছে হুলাগু খান এবং বাগদাদ ধ্বংস, এটা সকলেই জানেন। তখন সবসময় আশঙ্কা ছিল তারা ভারতকে আক্রমণ করবেন। পরবর্তীকালে আপনারা জানেন তিমুর এসেছিলেন। তিমুর হচ্ছেন বাবরের পঞ্চম পূর্বপুরুষ। উনি 1400 সনের আশপাশে দিল্লি জয় করেছিলেন এবং লুটপাট করে চলে গিয়েছিলেন, থাকেননি। কিন্তু এর আগের যে সুলতানরা, তুর্কি সুলতানরা, তখন তারা ভারতীয় হয়ে গিয়েছিলেন এবং ভারতে তারা একটা ঐক্যের ডাক দিয়েছিলেন, আসল মঙ্গল দস্যুদের বিরুদ্ধে আমরা এক হই। এইটা হচ্ছে তাদের ভারতীয়তার প্রধান কারণ। তারা ভারত থেকে একটি টাকা তুর্কিস্তানে পাঠায়নি। আমরা কলোনি বলতে যেটা বোঝাই, এখনও কানাডায় বহু ইংরেজ দেখবেন, মানে কানাডায় 5 জেনারেশন ধরে আছে, তো বলে মাই ডিয়ার, মাই বিলাভেড ইংল্যান্ড, এরকম বলে। এখন তারা ইংল্যান্ডের রানীর সাথে যুক্ত থাকার প্রধান কারণ সেটা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার মানে ইংরেজ প্রীতি আপনারা জানেন, কিন্তু এমন কোনো প্রীতি এদের ছিল না। এরা তো এসেছিল ঘর ছাড়া, এবং বাবরও সেই ধারায় এসেছিলেন। মানে বাবর এসেও ভারতের আবহাওয়া পছন্দ করেন নাই। ভারতের মানে মোগলরা ভারতের গার্ডেন কালচারটা তৈরি করেছিলেন, এবং বাবরকে শেষ পর্যন্ত আমরা জানি এখন শুয়ে আছেন কাবুলে। মানে তখন আরেকটা জিনিস হচ্ছে কি, আফগানিস্তান তো ভারতীয় মুঘল সাম্রাজ্যের অংশই ছিল, যেমন ইংরেজ আমলে বার্মা ইংরেজ সাম্রাজ্যের অংশ হয়ে পড়েছিল। আমি বলতে চাই ভারতে যে ভারতীয় জাতীয়তা, হিন্দু নয়, মুসলিম নয়, উত্তর ভারতের কথা আমি বলছি, বাংলা তার অন্তর্ভুক্ত ছিল না তখন, সেটার প্রধান ভিত্তি ছিল মঙ্গল আক্রমণের বিরুদ্ধে সদা সচেতনতা এবং এই যে ডিফেন্স দেওয়া, যেটা বলে একটা সার্বভৌম রাষ্ট্রের প্রধান শক্তি কি, তার কথা সকলে মানে, তাকে ট্রিবিউট দেয় কী জন্য? কারণ সে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করে বা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে রক্ষা করে। ঐতিহাসিকভাবে রাষ্ট্রের 2টি কর্তব্য, বৈদেশিক আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশীয় অরাজকতা থেকে শান্তি শৃঙ্খলা বিধান করা, ন্যায় বিচার নিষ্পন্ন করা। তখন মুঘল আমলে একটা প্রশ্ন উঠেছিল, আমরা মুসলমানরা যে বলে এই মুঘলদের শাসনের আগের যে শাসন, তুর্কি শাসকেরা, হাবিবুল্লাহ এটাও আর্গু করেছেন, এদের শাসন ইসলামিক শাসন ছিল না, এটা ছিল সার্বভৌম শাসকের শাসন, যেখানে দরকার যেটুকু দরকার ইসলাম ব্যবহার করছে, যতটুকু দরকার বলেছে আমরা ন্যাচারাল ল ব্যবহার করব। একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে। মৌলানা মৌলবীদের বিরাট একটা সম্মেলন হয়েছিল হুলাগু খানের বাগদাদ দখলের পরে। তখন নিজেকে জাস্টিফাই করার জন্য হুলাগু খান বলেছিলেন যে ধরুন আপনারা কি মনে করেন মুসলমান ভালো না মুসলমান ভালো? সব মৌলানা বলে মুসলমান ভালো। শাসক মুসলমান হলে ভালো না মুসলমান হলে ভালো? বলে মুসলমান হলে ভালো নয়, মুসলমানই ভালো। আচ্ছা, ন্যায়পরায়ণ শাসক ভালো না অন্যায়পরায়ণ শাসক ভালো? বলে ন্যায়পরায়ণ শাসক বলো। বলে আপনাদেরকে একটা কমপ্লেক্স কম্বিনেশন দেই, ন্যায়পরায়ণ অমুসলমান শাসক এবং অন্যায়পরায়ণ মুসলমান শাসক, এই দুজনের মধ্যে কাকে বেছে নেবেন? তো বললে কি, আব্বাসীয় খেলাফেরা অন্যায়পরায়ণ মুসলমান, আর আমরা হুলাগুরা আমরা মুসলমান হই নাই কিন্তু আমরা ন্যায়পরায়ণ। তখন সবাই ইউনিফর্ম আপনার কি বলেন ফতোয়া দিয়েছিলেন যে ন্যায়পরায়ণতাই হচ্ছে শাসকের আসল কর্তব্য। তিনি হিন্দু না মুসলিম, এটা দ্বিতীয় কথা। এইটা হচ্ছে একটা ফাউন্ডেশন অফ দ্য সেকুলার স্টেট, এবং সেটা তারা গ্রহণ করেছিলেন। তার যে হবিবুল্লাহ সাহেবের বক্তব্য ছিল যে এই এখন যে ভারতের সাম্প্রদায়িক হিন্দুরা যেটা প্রচার করছে যে মুসলমান শাসন মাত্রেই বিদেশি, যেহেতু বিদেশ থেকে এসেছে, এটা সত্য নয়।
তারা ভারতে প্রতিষ্ঠা পেয়েছে কেন আপনাকে মনে করতে হবে। একটা শাসন যখন 300 বছর থেকে 325 বছর থেকে শুধু সময়ের শ্লথগতির জন্য নয়, তার কোনো না কোনো গ্রহণযোগ্যতা আছে। রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত, আমি একটা জাপানি লেখকের নাম করেছিলাম, আজকে বলবো না, তার নাম হচ্ছে কোজিন কারাতানি। আমি সবাইকে অনুরোধ করবো এই বই পড়বার জন্যে। এটা হচ্ছে দ্য স্ট্রাকচার অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, আমেরিকার ডিউক ইউনিভার্সিটি প্রেস থেকে 2014 সালে বেরিয়েছে। এটা জাপানি ভাষা থেকে অনুবাদ করা বই। সেখানে উনি এই আর্গুমেন্টটা করেছেন যে কার্ল মার্কসের ভুল ছিল। উনি দেখাচ্ছেন উনি অতিমাত্র ফোকাস করেছেন মোড অফ প্রোডাকশনের উপর। তাহলে দেখা যায় দুই ধরনের সমাজ আছে, তার একই ধরনের মোড অফ প্রোডাকশন, তার মধ্যে পার্থক্য করবেন কীভাবে আপনি? তখন পার্থক্য যোগ করতে হবে আরেকটা উপাদান, যেটাকে মার্কসের ভাষায় বলে সোশিও ইকোনমিক ফরমেশন, কালচারটা যোগ করতে হবে, ইকোনমিটা যোগ করতে হবে। তিনি বলছেন মার্কস এটা ভুলে গিয়েছিলেন। তার দাবি সত্য কি অসত্য আমি বলছি না, আমিও আমাদের বলবো যখনই আমরা কোনো জিনিস বিচার করতে যাই আমাদের তৃতীয় একটা ফ্যাক্টর কল্পনা করতে হয়। যখন শাসক মুসলিম না অমুসলিম এটা শুধু দেখবেন না, তিনি ন্যায়পরায়ণকে অন্যায়পরায়ণ দেখবেন। যখন আপনার একটা বিদঘুটে কম্বিনেশন হয়, ন্যায় করেন না অথচ মুসলমান, আর অন্যায় করেন না অথচ মুসলমান, এই দুইয়ের মধ্যে দ্বিতীয় কম্বিনেশনটা আপনি বেছে নেবেন। তো সেই জন্য আমাদের সংস্কৃতির আলোচনায়ও দেখা যাবে বাঙালি মুসলমান সম্পর্কে যে আমি যেটা কথা বলছি, যে এই প্রশ্নটা বাঙালি মুসলমান সমাজে এখনও দানা বাঁধে নাই। আমাদের দেশ আবু মোহাম্মদ হবিবুল্লাহর মতো ইতিহাসবিদের মধ্যে এগুলি উনি বলেছেন বহু আগে, 1940-এর দশকে 48 সালে বলেছেন, কিন্তু আমরা এগুলো মনে হয় যেন ভুলে গিয়েছিলাম। এখন মনে হয় কি কথাগুলি নতুন বলা হচ্ছে, তা মোটেও নয়। এই যে আয়েশা ইরানি সহ যাদের কথা হচ্ছে নতুন ইতিহাসবিদ, এদের কথা এত প্রভাবিত করেছে, আমি দেখলাম থিও দুবের এদের কথাকে প্রভাবিত করে যেন আমাদের মোহাম্মদ আজম আমাদের বন্ধু। এবং এইগুলি যেহেতু উনি একজন ফরাসি ইতিহাসবিদ, উনি আমেরিকান ইতিহাসবিদ, এবং হুবহু তাদের কথাকে পুনরুদ্ধৃত করছেন। আহমদ সুফার বইয়ের সমালোচনা করা যায়, আরও করা উচিত, কিন্তু তিনি যে সমালোচনাগুলি করেছেন এগুলো অন্যায্য। আমি একটা ক্ষুদ্র প্রবন্ধ লিখেছি, মানে হচ্ছে আহমদ সুফার বাঙালি মুসলমানের মন সম্পর্কে, সেটা আপনারা কেউ কেউ দেখতে পারেন। আমি বইয়ের নামও ভুলে গেছি, কিন্তু ওই বইটা বাজারে আছে, কী যেন একটা নাম আছে। ওইটার মধ্যে এই কথাটা আমি লিখেছিলাম যে বাঙালি মুসলমান সম্পর্কে লিখতে হলে শুধু ইংরেজদের উপর নির্ভর করলে চলবে না। কারণ আমি এই কথাটাই বলি, সেদিন আরও একটা বক্তৃতায় আমি এটা বলেছি, পুনরাবৃত্তি আশা করি দর্শনীয় হবে না। এই যে নিয়োগুগি ওয়াথিউঙ্গ বলে যে বিখ্যাত আফ্রিকান লেখক উপন্যাসিক, তিনি সম্প্রতি মারা গেছেন। আপনারা এনগুগি বলেন, নগুগি বলি আমরা বাংলায়, আমি উচ্চারণ করলে অনেকটা বাংলায় দিয়ে উচ্চারণ করতে হবে আর কি। উনি লিখছেন একবার লিডস ইউনিভার্সিটিতে গত শতাব্দীর শেষের দিকে তিনি একটা সম্মেলনে গেলেন। 500 আফ্রিকান লেখক, তারা ইতিহাসবিদ এবং বিখ্যাত পণ্ডিত, আফ্রিকার ইতিহাস এবং সংস্কৃতি বিশেষজ্ঞদের সম্মেলন হচ্ছে। তাদের আফ্রিকান এবং আমি বলি যে ইংরেজ ইউরোপিয়ান সবাই আছে। উনি প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করছেন, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যারা আফ্রিকান কোনো ভাষায় কোনো গ্রন্থ প্রকাশ করেছেন? একটি হাতও ওঠেনি। তারপর বলে, আচ্ছা বইয়ের কথা থাক, আপনাদের মধ্যে এই 500 জন বিশেষজ্ঞ, আফ্রিকার সংস্কৃতি এবং ইতিহাস বিশেষজ্ঞ, যারা ইউনেস্কো জেনারেল হিস্ট্রি অফ আফ্রিকা লেখে, আপনারা কেউ কি একটি প্রবন্ধ লিখেছেন আফ্রিকান কোনো ভাষায়? একটি হাতও ওঠেনি। তারপর বলছে কেউ কি 3 পৃষ্ঠা লিখেছেন? তখন 3টি হাত উঠেছে। কি সম্ভবত ওরা প্রেমপত্র লিখেছিল সবাই। কিন্তু এখন তারপরে তিনি পাল্টা প্রশ্ন করছেন, যদি আমি একটা সম্মেলনে যাই, ইটালির ইতিহাস এবং সংস্কৃতির সম্মেলনে, বলি আপনারা যারা ইটালিয়ান এবং নন ইটালিয়ান ইটালির ইতিহাসটি লেখেন, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি ইটালীয় ভাষার একটি অক্ষরও জানেন না? একদম এটা হবে অ্যাবসার্ড। আর বলছেন যে ফরাসিদের সম্পর্কে একই প্রশ্ন করেন, অ্যাবসার্ড, যে একটি ফরাসি শব্দ জানেন না, ফরাসি দেশের ইতিহাস বিশেষজ্ঞ এটাকে হয়? উনি বলেন আমি এই প্রশ্ন আফ্রিকায় গিয়ে নাইজেরিয়া এবং কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে জিজ্ঞেস করেছি, একই রকমের উত্তর পেয়েছি, কেউ আফ্রিকান ভাষায় একটিও লেখেননি। তারপর তিনি ব্যতিক্রম 2 উদাহরণ দিয়েছেন যারা লিখেছেন। দেন লিসেনিং টু আওয়ার সেলস বলে এক অধ্যাপক, হ্যাঁ, ওনার নাম হলো চাইক জেফ্রি বা জেফার্স, এরকম নাম দিয়েছেন। সেই বইতে ওনারা 7টি ভাষায়, আফ্রিকান 7টি ভাষায় প্রবন্ধগুলি অনুবাদ করেছেন, আবার ইংরেজিও রেখেছেন। এরকম উদাহরণও আছে। তা উনি নিজেও বলেছেন ট্রান্সলেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ল্যাঙ্গুয়েজেস, করতে হবে। হবিবুল্লাহ সাহেব একই উপদেশ দিয়েছেন, আমি দেখতেছি যে আমাদের আর কোনো পথ নাই অনুবাদ করা ছাড়া। অর্থাৎ এই জন্য আমি শুরুতে বলেছিলাম এশিয়াটিক সোসাইটির মাধ্যম হিসেবে উনি ইংরেজিতে রেখে আবার ইতিহাস পত্রিকা বাংলায় করেছেন। তো আজকে কথা যখন উঠলো সেই জন্যই বললাম। আজকে আরেকজনকে আমি আসতে বলেছিলাম, আশফাক হোসেন সাহেবকে। উনি বললেন কি, আমি ইতিহাস সমিতির সহসভাপতি, আমি ইতিহাস পরিষদের আলোচনায় কেমনে যাই?
এটা উনি বলেন নাই, বলছেন যে আমি সহসভাপতির মিটিংয়ের মধ্যে হাজির থাকতে হবে, তাই আসতে পারছি না। তো উনি আমার জন্য আগামীকাল সময় দিয়েছেন, আগামীকাল 12টায় আমার সাথে তার দেখা হবে। কিন্তু হবিবুল্লাহর আলোচনা আসতে পারছে না, যেহেতু এই যে ইতিহাস সমিতি হলো, ইতিহাস পরিষদ আছে, এইটা যদি আলোচনা না করেন হবিবুল্লাহর বেদনাটা বুঝতে পারবেন না। ধন্যবাদ।